যে নটরডেমের রোল এক আমাদের সাথেই আছে। এই আলট্রা লিজেন্ড ভাইয়া রে লোক তো পচায়েন না। প্রত্যেকদিন থাকে। নটরডেমের রোল এক। তোরা আর কি আমার মনন কথা শুনতে একাডেমির পাচ্ছিস? রুল এক হচ্ছে আপনার। জি ভাই, শুনে যাচ্ছে। না, আফনান ইনশাল্লাহ বড় কোচিং এরই রোল এক হবে। ওর জন্য সমূহ দোয়া, তোমাদের সবার জন্যই দোয়া। তোমরা সবাই ভালো করো, তাতেই আসলে আমাদের গৌরব, আমাদের ভালো লাগবে আর কি। আমাদের ক্রেডিট দিতে হবে না, অবশ্যই আমরা এটা ডিজার্ভ করি না, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো করো, আমাদের ভালো লাগবে আর কি। আমাদের আলহামদুলিল্লাহ কখনোই দেখবা না যে আমাদের অমুক হয়েছে তমুক হয়েছে। আমি মাঝে মধ্যে উচ্ছ্বসিত হয়ে, ওই যে অহিন যখন 41তম হয়েছিল আর রায়হান যখন 49তম হয়েছিল, তখন একটা ওই মানে রংপুর থেকে আসতেছিলাম, তো বিমানে ফ্লাইট থেকে নেমেই যখন আমি ইন্টারনেটটা অন করছি, ইনস্ট্যান্ট আমি ওদের দুজনের মেসেজ পাই। আমার আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, পরে খারাপ লাগছে যে কেন ভিডিওটা করলাম। ভাল লাগছিল খুব আর কি, এই হচ্ছে কথা। হয়ে গেছে ভাই, ওটার চারপাশে একটু প্লেট লাগানোর ব্যবস্থা করেন, কোনো একভাবে ব্যবস্থা করেন, বা কোনো একটা বা দুইটা প্লেট রাখেন সর্বোচ্চ, যেটা দিয়ে আমি কেটে কুটে ওটা বানাইতে পারবো। ভালো ভালো প্লেটগুলো রেখে দেন। ওকে, আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি 2 ক্লাস, মানে ওই আগের স্লাইড থেকেই কাটা অংশ, মানে অনেক বড় স্লাইড ছিল তো, এটা একটা ফাইলে অনেক ঝামেলা হবে। তোমরা কি শুনতে পাচ্ছ ঠিক মতো? সব ঠিক আছে? জি ভাই, শুনে জি যাচ্ছে। ভাইয়া। ভাইয়াকে Okay. আজকে খুবই গ্লো দেখাচ্ছে। কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠছি, কেন জানি না, আজকে বিকাল 4টার সময় ঘুম ভাঙছে আমার। 3টায় ক্লাস নিতে চাইছিলাম, বাট ডিড ইউ হিয়ার সামথিং? ভাইয়া এই ছবিটা তো কেমিক্যাল বন্ডের উপর থাকা উচিত, এটা অর্গানিকের উপর কেন? কারণ অর্গানিক নিয়ে তোমাদের বেশি যন্ত্রণা। কেমিক্যাল তোমরা বন্ড কি তো ইজি ব্রো। আরে না, তোমরা কি অর্গানিক ইজি। তোমরা কি কেবল একটা Chemical ছবি bond তোলার easy। শব্দ পাইছো, স্ক্রিনশট নেওয়ার শব্দ পাইছো একটু আগে? না ভাইয়া। খেয়াল করি নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা স্ক্রিনশট নাও তো। ওই ওই পাগলা, আরেকটা স্ক্রিনশট নাও। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শোনো তো, শুনছো? কোনো সাউন্ড নেই ভাইয়া। না ভাইয়া। ওকে গুড, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে আজকে আমাদের এইখানে গত ক্লাসে শেষ করছিলাম, আজকে এখানে দেখাবো, এখান থেকে শুরু আর কি। তো সিস ট্রান্স জেডি সাইন অ্যান্টি পড়ার কোনো দরকার নাই, এটা মুছে দিচ্ছি। আর এটা নিয়ে খুব রিসেন্ট একটা বিতর্ক শুরু হয়েছে, আমাকে ইনবক্সে একজন দিছে, ওই জন্য আমি এটা আপাতত হোল্ডে রাখতেছি, এটা তোমাদের জানার দরকার নাই। ইঞ্জিনিয়ারিং ক্লাসে হয়তো বা দেখাবো আমি আর কি, ঠিক আছে? লক। আচ্ছা, সো এই শ্বেতাব একটু আমাকে ইনবক্স করিস তো, এটা নিয়ে কী গ্যাঞ্জাম হয়েছে তোর সাথে একটু বলবো, তুই একটু ঘাটাঘাটি করে দেখবি আর কি। সো জ্যামিতিক সমানতা বেসিক্যালি তোমাদের বইতে লেখা সিস ট্রান্স, আমাদের সময় তাই পড়তাম, কিন্তু এটার আসল চেহারাটা হচ্ছে জেড ই, মানে ইজেড। আমি বলি জেড ই, কেন বলি তার কারণটা আবারও বলে দিচ্ছি। যেই কন্ডিশনে সিস হয়, ওই কন্ডিশনে বেসিক্যালি জেড হয়, ওই সিমিলার কন্ডিশনে। সো এই জন্য আমি মনে রাখতাম হচ্ছে সিজ, সো এই জন্য জেডই বললে মনে রাখা সহজ, প্রথমটা লাস্টেরটা, এই আর কি। সো জিনিসটা কি, চলেন দেখে ফেলি। কিছু কিছু অণু আছে, যে অণুর ক্ষেত্রে আমরা যদি একটা লাইন ড্র করি যৌগের মধ্যে, তাহলে একটা ঘটনা দেখা যায়। এই যে এইখানে যদি আমি একটা লাইন ড্র করি, তার উপরে আর নিচে কি দেখতে পাচ্ছেন বলেন? আবার ওই লাইনটা যদি এইখানে নিয়ে যাই, তাহলে দেখো সিমিলার একটা মূলক আছে। ধরো গ্রিন বলটা এই পাশে আছে, উল্টা দিকে, উল্টা সাইডে আছে, দেখতে পাচ্ছ? আর এইখানে কি অবস্থা, ওই একই জিনিস, গ্রিন বল দুইটা এক পাশে চলে আসছে। সো যেটার ক্ষেত্রে এক পাশে চলে আসে তাকে জানো কি বলে, কি সমাণু বলে? সিস। এটাকে বলা হচ্ছে সিস সমাণু, এটাকে বলা হচ্ছে ট্রান্স সমাণু। ট্রান্স মানে অপোজিট, ট্রান্সভার্স মানে বিপরীত প্রান্ত, এই জন্য আর কি। আর সিস মানে হচ্ছে বেসিক্যালি একই। ওই এখানে লেখা আছে কি কি হাবিজুবি জানো, যে সিস কথাটির অর্থ হলো সেম সাইড, ট্রান্স শব্দের অর্থ হচ্ছে আড়াআড়ি, ওইখান থেকে আসছে। কি তাড়াতাড়ি দেখেন, সাইজে ম্যাচ করে, বসাই দেন। ও একেবারে ম্যাচ করতেছে না, আচ্ছা তাহলে রাখেন ওইগুলা, বাকিগুলা বুঝছি, ঠিক আছে। ওকে, সো প্রতিস্থাপিত চাকরিক যৌগের ক্ষেত্রে সিস ট্রান্স কেমন হবে, তো আমি তো এটা উদাহরণ দেখাইলাম না। সেটা হচ্ছে ধরো এই যে এইরকমই যৌগ, সিএইচ ডাবল বন্ড হচ্ছে সিএইচ, এই হাতে ধরো ছিল হচ্ছে ক্লোরিন, এই হাতেও ছিল একটা ক্লোরিন, তাহলে কি হবে বুঝতেই পারতেছো। ডাবল বন্ডওয়ালা যৌগ কিন্তু এই সমানতা দেখাবে, অন্য কেউ দেখায় না। ট্রিপল বন্ডও দেখায় না, অন্য কেউই দেখায় না বেসিক্যালি। হাইড্রোজেন, এখানে ধরো ক্লোরিন, এখানে আমি মন চাইছে ক্লোরিন, তো দেখায়।
ওটা পরে দেখাবো আর কি, মানে দ্বিবন্ধন থাকাটা জরুরি, এটা আপাতত মাথায় রাখো। আর আসল কথা হচ্ছে দ্বিবন্ধন থাকা বা চাকরি হওয়াটা জরুরি না, মূলত জরুরি হচ্ছে ঘূর্ণন ঘূর্ণন না প্রতিবন্ধকতা। হওয়া। মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। So, দ্বিবন্ধনের কারণে তোমাদেরকে বলে আসছি কেমিক্যাল বন্ডে যে মুক্ত ঘূর্ণন বন্ধ হয়ে যায়। এখন যে কোনো একটা কার্বনকে ফিক্সড রেখে আরেকটাকে উল্টায় দিবা। কার্বনকে উল্টায় দিবা বলতে কার্বনের হাতে যা থাকবে এগুলাকে উল্টায় দিব, ক্লোরিন এখানে, হাইড্রোজেন এখানে। তখন আমরা দুইটা কাঠামোকে দুইটা নাম দিব। এটাকে কি বলবো? এই যে দ্বিবন্ধন বরাবর যদি একটা দাগ দিয়ে ফেলি, একটা তল কল্পনা করি দ্বিবন্ধন বরাবর, তাহলে এটারে কি বলা লাগবে বলেন? সিস নাকি ট্রান্স? প্রথমটা বাম ট্রান্স। পাশেরটা ট্রান্স, ডান পাশেরটা সিস। তো এই যৌগের নাম কি হবে তখন? বলো। ট্রান্স বলে নিয়ে তারপরে কি বলা লাগবে? ট্রান্স ট্রান্স ডাইক্লোরো 1,2-ডাইক্লোরো, CHLORO, ট্রান্স 1,2-ডাইক্লোরো, তারপরে কি ইথিন, ইথিন। ওকে, আর এইখানে যদি আসে তাহলে কি হবে? সিস Cis 1,2-ডাইক্লোরো 1,2-ডাইক্লোরো ইথিন। নামের সামনে যা সিস আর ট্রান্স বলতে হবে, আর কিছু না, তোমরা জানো এগুলা অলরেডি। এখন আসো প্রতিস্থাপিত চাকরিক যৌগ দেখানোর আগে আরো দুই একটা এক্সাম্পল একটু দেখাই। ধরো যদি এরকম হয় CHCl ডাবল বন্ড CH2, এই যৌগের বললো সিস ট্রান্স সমানতা দেখাও বা জ্যামিতিক সমানতা নাই। দেখাও। এটা এই নাই, যৌগের সিস জ্যামিতিক ট্রান্স সমানতা সমানতা নাই, কারণ ডাবল বন্ড সি লেখার পরেই এর দুই হাতে আছে দেখো হাইড্রোজেন, আর এই হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন। এখন একটাকে ফিক্সড রেখে আরেকটাকে যদি উল্টাও নতুন জিনিস হয় না, একই জিনিসই থাকে। দ্যাটস আমরা বলবো এটার কোনো সিস ট্রান্স হচ্ছে না। আবার তুমি যদি এই পাশেরটাকে ঠিক রেখে এই পাশেরটাকে উল্টাও, তাও আলটিমেটলি একই জিনিসই থাকে। তোমরা কি বুঝাচ্ছো? এই যে এইটার সাথে এইটাকে যদি ম্যাচ করি তাহলে বলা লাগবে ট্রান্স, আবার এইটার এটা তো সেম জিনিস, এটার সাথে এটাকে ম্যাচ করলে বলা লাগবে হচ্ছে সিস। তাহলে যে কনফিগারেশনের মধ্যে আমরা দেখবো সিস এবং ট্রান্স দুইটাই আছে, ওইটা আসলে কোনোটাই না। তো এটাকে উল্টাইলে আমরা নতুন কোনো জিনিস পাচ্ছি না। তাহলে এখন প্রতিস্থাপিত চাকরিক যৌগের ক্ষেত্রে, চাকরিক যৌগে হবে না, বেসিক্যালি প্রতিস্থাপিত চাকরিক যৌগ লাগবে। প্রতিস্থাপিত চাকরিক যৌগ মানে কি? মানে রিংয়ের কোনো একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি ওইখানে অন্য কোনো মূলক ঢোকে, যে কোনো মূলক, অ্যালকাইল মূলক ঢুকলেও সেখানে আমরা মোটামুটি দেখতে পাই। যেমন উদাহরণ ধরো তুমি যদি সাইক্লোপ্রোপেন নাও, তাহলে সেই ক্ষেত্রে সিস ট্রান্স কি পাবা বলো তো? সাইক্লোপ্রোপেন পাবা না। কিন্তু সাইক্লোপ্রোপেনের যদি এরকম লিখি আমি, ঠ্যাং বেরোয় আসছে, তাইলে আবার হবে। এখানে কি হয়েছে? একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে একটা কি দিয়ে বলেন তো? মিথাইল মূলক। মিথাইল মূলক দিয়ে, তাইলে এবার হবে। এই প্রতিস্থাপিত চাকরিক যৌগের ক্ষেত্রে কেমনে হয় আমরা যদি একটু দ্রুত দেখে ফেলি। এই কর্নারে বেসিক্যালি একটা হাইড্রোজেন ছিল, একটা মিথাইল মূলক ছিল, এই কর্নারে একটা হাইড্রোজেন, একটা মিথাইল মূলক ছিল। সো ধরো এখানে হাইড্রোজেন লিখলাম, এখানে মিথাইল মূলকটাকে লিখলাম, এখানে মিথাইল লিখলাম, এখানে হাইড্রোজেন। তাহলে এটা কি হয়েছে? সিস নাকি ট্রান্স বলো? এটা হয়েছে হচ্ছে ট্রান্স। ট্রান্স। তাহলে এই যৌগের নাম কি হবে? ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। বুঝেছো? এটারই আবার যদি আমরা সিস কাঠামোটা দেখি তাহলে তার চেহারা কেমন হয়গে। একটা কার্বন ঠিক রেখে আরেকটাকে উল্টায় দিব, তাহলে হাইড্রোজেন নেমে আসবে আর উপরে চলে যাবে হচ্ছে CH3। এই তো সহজ জিনিস। ওকে, এই চাকরিক যৌগ হইলেও তার মধ্যে আরো অনেক ক্যাচাল আছে, এগুলা ইঞ্জিনিয়ারিং ক্লাসের জন্য থাকুক। ওই জেডি সমানতা, জেডি সমানতা, এখানে ঘটনা কি বা জেডি আইসোমারিজম জিনিসটা কি? সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2012 সালে আসা একটা প্রশ্ন, সম্ভবত 12 বা 13 মোস্ট প্রবাবলি। সেটা হচ্ছে CFCl ডাবল বন্ড CBr(I) এই যৌগের সিস ট্রান্স সমানতা দেখাইতে বলছে। এখন এর সিস ট্রান্স কেমনে করব? সেটা হচ্ছে C ডাবল বন্ড C লিখলাম, লেখার পরে এর হাতে কি কি আছে যদি আমরা একটু দেখি। F, আর এক হাতে হচ্ছে ক্লোরিন, এক হাতে হচ্ছে ব্রোমিন, পোলাটাকে নিয়ে কি বিপদ, আয়োডিন। সো ঘটনা হচ্ছে অথবা Z। এটা সিস অথবা জেড, তাই না? আচ্ছা, আগে একটু তোমাদের বুঝতে হবে যে আদৌ সিস ট্রান্স সমানতার এক্সিস্টেন্স আছে কেন, কেন আছে এটার ব্যাপারটা হচ্ছে। ধরো তোমরা, তোমাদের সবার যত ছেলে আছো তাদের সবার কানের সাথে একটা করে কাপড় নাড়া ক্লিপ লাগাইলাম, আর একটা দড়ি বেঁধে আমার এক হাতে নিলাম, আর মেয়েদের সবাইকে ক্লিপ লাগায় এক হাতে নিলাম আমি। তো আমি কি সোজা হয়ে থাকতাম নাকি একদিকে ঢালু হয়ে থাকতাম বলেন তো? বায়োলজিক্যালি ঢালু হয়ে। একদিকে ঢালু হয়ে থাকতেন যদি সবাই কারণ স্বাভাবিক হয়ে থাকে। ছেলেদের ভর বেশি হয়, একদিকে কাইত হয়ে যেতাম। সো ব্যাপারটা হচ্ছে ভরের, বুঝেছো? অ্যাটমিক ম্যাস। সো একদিকে যদি ভারী ভারী পরমাণু পড়ে যায়, একদিকে যদি হালকা পরমাণু পড়ে যায় সব,
তাইলে জিনিসটা অ্যাসিমেট্রি তৈরি করে। দ্যাট ইজ দ্য মেইন রিজন অফ সিস ট্রান্স আইসোমারিজম। এই কথাটা হয়তো আমাদের বইতে লেখা নাই, আমি যে কথাটা বললাম এটাকে বলা হচ্ছে সিআইপি রুল। সিআইপি রুল নাম শুনেছো এটার? নাই। আচ্ছা, এটার ফুল ফর্মটা হচ্ছে কান ইনগোল্ড প্রিলগ। তিনজন সায়েন্টিস্টের নাম শুনে যদি একটাও কান শুনে মনে হইতেছে একটা মাইন্ডের নাম, বাকি দুইটা শুনে তো মনে হয় না। সো কান ইনগোল্ড প্রিলগ সিস্টেম অনুযায়ী অ্যাটমিক ম্যাস দেখতে হবে। সো তাহলে দেখো আগেরগুলাকে কেন আমরা সিস ট্রান্স বলে আসতেছিলাম, সেই রিজনটা যদি আবার একটু অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে এই যে অণুটা ছিল, এই অণুটার দ্বিবন্ধনের যে তলটা, সেই তলের উপরে কি কি পড়ে গেছে। এই কার্বনের কাছে যে দুইটা বস্তু ছিল তাদের মধ্যে কম্পেয়ার করো, এটা কি লাইটার অ্যাটম, এটা হচ্ছে হেভিয়ার অ্যাটম। এইটা কি ছিল? হেভিয়ার অ্যাটম, এটা ছিল লাইটার অ্যাটম। তোমরা কি বুঝছো? সরাসরি সংযুক্ত পরমাণুটাকে দেখতে হবে যে ওই পরমাণুটার ভরের কি অবস্থা। সো তাইলে দেখেন তো হেভি দুইটা পড়ে গেছে দুই কর্নারে, এই জন্য এটা বেসিক্যালি ট্রান্স। তোমরা কি বুঝছো আমার কথা? সিস ট্রান্স আর জি ভাইয়া বুঝতে পারছি। জেডির মেইন ডিফারেন্সটা হচ্ছে সিস ট্রান্স কথা বলে শুধুমাত্র কমন পার্ট নিয়ে, আর জেডি আইসোমারিজম বা ইজেড আইসোমারিজম তোমার যেটা শিখাইছে সেটা হচ্ছে আরে বেটা কমন রেডিক্যাল লাগবে না, হেভি আর লাইট এই জিনিসটা দেখা লাগবে। সো হেভি দুইটা পার্ট যদি অপোজিট সাইডে থাকে তাকে বলে ট্রান্স। আর এইখানে কি হয়েছে দেখেন তো, হেভি দুইটা পড়ে গেছে এক পাশে, এটা হেভি এটা লাইটার, এটা হেভি এইটা লাইটার। সো এটাকে আমরা বলবো হচ্ছে সিস। তাহলে চলেন এবার এখানে কি করা যাবে। এইখানে আমাদের সিআইপি রুল যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো তো, মাঝখানে একটা দাগ দিয়ে বোঝার চেষ্টা করতেছি, সাদা করে দেই, লাইন থিকনেস কমাই। ওকে, সো এইখানে কি হয়েছে বলো, এইটা কি? এই কার্বনের কাছে যা যা আছে এইটা কি বলেন? লাইট, লাইটার, এটা হচ্ছে হেভিয়ার, এটা হচ্ছে কি লাইটার, এটা হচ্ছে হেভিয়ার। সুতরাং এটা হবে সিস। এটা হবে হচ্ছে সিস। এখন সিস বলতে যায় সিস বলবা না, বলবা হচ্ছে সিজ, এবং রাইখা দিবা হচ্ছে শুধুমাত্র জেড। কিছু বোঝো নাই? বুঝতে পারছি ভাইয়া। এই হচ্ছে আমার পার্সোনাল টেকনোলজি। সো এখন যেহেতু দাঁড়াও, ঢাবিতে যেহেতু প্রশ্ন আসছিল যে এটা কি সিস নাকি জেড নাকি কি হাবিজুবি, তাইলে ওখানে জেড হওয়ার কথা, এটাকে সিস বলে আসবে আর কি। ঠিক আছে, হ্যাঁ বলো কি? এখানে যে যৌগটা লেখা এটা কি সাধারণ হ্যালোজিনেশন বিক্রিয়া দিয়ে প্রস্তুত করা সম্ভব, নাকি এটার জন্য ওই ফ্রিঙ্কেলস্টাইন বা সোয়ার্টস এর হ্যালোজেন সোয়াপিং রিঅ্যাকশনটাই লাগবে? ফিঙ্কেলস্টাইন দিয়ে তো এরকম করে না আর কি, আমি জানি না, ভাবি নাই। মানে যে চার রকমের হ্যালোজেন দেওয়া, মানে এটা কি আসলে করা যায়? তা জানি না হয় কিনা, আমরা নিয়ম শিখতেছি, এটা হয় কিনা সে ভিন্ন ইস্যু, বুঝছো? দ্যাট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। ওকে, সো এটাকে ঠিক রেখে আমি যদি এবার উল্টায় দিই তাহলে কি হবে দেখো তো, এটা কি হয়ে গেছে এই কারণের কাছে, এটা হচ্ছে হেভিয়ার, এটা হয়ে গেছে লাইটার, তাহলে এটাকে বলা লাগবে ট্রান্স। ট্রান্স না বলে বলবো হচ্ছে এন্টেগেগেন। ইতে এন্টেগেগেন হয়, আর জেডতে হচ্ছে জুসামান হয়, জার্মান শব্দ। এইগুলার মানে হচ্ছে এন্টেগেগেন মানে বিপরীত, সো ট্রান্স আইসোমারের মতো ইন্ডিকেট করে, আর জেড মানে হচ্ছে জুসামান, জুসামান মানে একই সাইডে আর কি। সো এই হচ্ছে জেডি আইসোমারিজম, আর কিছু না। এখন এটা কেন জরুরি সেটা একটু দেখলে বুঝবা। বলেন এই দুইটার মধ্যে কোনটা জেড আর কোনটা ই বলেন? এখানেও দেখো কমন রেডিক্যাল পাচ্ছি না, কমন রেডিক্যাল পাচ্ছি নাকি পাচ্ছি না বলেন তো? বাম পাশেরটা জেড পাচ্ছি, কিন্তু যদি কমন রেডিক্যাল চিন্তা করো তাহলে কমন রেডিক্যাল এখানে কি একই পাশে আছে না? দ্বিবন্ধনের তলটা খুঁজে পাইছো তো এখানে, এই যে এইটা কিন্তু সেই দ্বিবন্ধনের তলটা। তাহলে এইটাকে তোমার মনে হচ্ছে এটা মনে হয় সিস হবে, রাইট? আমরা একটু হিসাব করে দেখি, আমরা একটু বুঝে দেখি এটা কি। এখানে দেখো এই কার্বনের কাছে কি আছে, ব্রোমিন আর ক্লোরিন, তার মানে এটা হচ্ছে হেভিয়ার। দেখা কি যাচ্ছে এটা, এই লেখাটা যাচ্ছে, এটা হচ্ছে লাইটার। এই কার্বনের কাছে এটা হচ্ছে লাইটার, এটা হচ্ছে কি বলেন তো? ভাইয়া ব্রোমিন লাইটার না, মানে হেভিয়ার না? দূরও ভুল করেছি, সরি। এই যে বয়স হয়েছে তো কি সব আবল তাবল লিখি। এই যে দেখো, তাহলে এটা বলো, এটা কি আসলে সিস হবে? হেভিয়ার তো অপোজিট সাইডে পড়ে গেছে, সো এইটাকে আমরা বলবো হচ্ছে কি ট্রান্স। এটা হবে হচ্ছে ই আইসোমার, অর্থাৎ ট্রান্স। তার মানে আমরা বুঝতেছি যে সবসময় আসলে সিস ট্রান্সের দিকে গেলে সঠিক উত্তর পাবো না, যাওয়া লাগবে হচ্ছে জেডির কনসেপ্টে, সিআইপি রুলে যাওয়া লাগবে।
এখানেও যদি আমরা একটু দেখি এখানে কি হচ্ছে দ্বিবন্ধন তল এখানে, আচ্ছা তো একই তো যৌগ, বোঝা গেছে। ওটা যদি ই হয় তাহলে এটা কি হবে বলেন তো? এটা হবে জেড। জেড। সো এটাকে তোমার এমনি বলতে মনে হচ্ছে ট্রান্স হবে, বাট আসলে এটাকে ট্রান্স বলাটাই উচিত না, এটাকে জেডি দিয়ে করা লাগবে। আশা করি বুঝেছো ইজেড আর সিস ট্রান্সের মধ্যে ডিফারেন্সটা কি আর কি। ওকে, সো এরপরে আসো এই জিনিসগুলা তোমাদের যতটুকু যে পারবা মনে রাখবা, মনে না রাখতে পারলেও কোনো সমস্যা নেই, এগুলা থেকে তেমন প্রশ্ন আসতে দেখি নাই, তবে আসতেও পারে, জানি রাখবা। যেমন ধরো কিছু জিনিস খুব ইজিলি এক্সপ্লেন করা যায় কয়েকটা জিনিস দিয়ে। পোলারিটি মনে রাখবা, পোলারিটি, কম্প্যাক্টনেস, কম্প্যাক্টনেস বানান কি, NESS, কম্প্যাক্টনেস, হ্যাঁ, বা লোড ডিস্ট্রিবিউশন, এগুলো একটু চিন্তা করলেই হয়ে যায়। স্থিতিশীলতা সিসের কেন কম বলো তো? সিসের এক পাশে সব হেভি পার্টগুলো পড়ে গেছে, এক পাশে লাইট পার্ট। সো আমি এরকম বেকায় আছি, আমার তো ভালো লাগবে না, আমার তো স্থিতিশীল লাগবে না, আমার কি ইচ্ছা করবে ভেঙে চড়ে নতুন স্ট্রাকচারে যাওয়ার। সো স্থিতিশীলতা যদি সিসের কম হয় তার মানে সক্রিয়তা হচ্ছে সিসের বেশি হবে, ওইটাই বেশি বেশি। হবে। ওই সক্রিয়তা এই যে সিসের দেখো বেশি, স্থিতিশীলতা কম, বুঝেছো? আচ্ছা, তারপর পোলারিটি যদি বলো সিসের কেন বেশি হয়, যে পাশে ভারীটা পড়ে গেছে, সো ভারী পরমাণুটা যদি লাইটার পরমাণুর চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হয় বা কম তড়িৎ ঋণাত্মক যেটাই হোক, তোরা কি বুঝছো আইডিয়াটা? মানে একই রকমের জি জিনিস ভাই, একই বুঝতে পাশে পড়ে পারছি। গেছে, দ্যাট উইল ক্রিয়েট সো মাচ পোলারিটি। মানে ধরো হেভি যে অ্যাটমটা সে যদি কম তড়িৎ ঋণাত্মক হয়, তাহলে একই পাশে দুইটা হেভি অ্যাটম পড়ে গেছে মানে কম তড়িৎ ঋণাত্মক পড়ে গেছে একই পাশে, আর এক পাশে পড়ে গেছে বেশি তড়িৎ ঋণাত্মকগুলা, তার মানে ডেফিনেটলি একটা ডিস্টিংক্ট একটা পোলারিটি সৃষ্টি হচ্ছে। সো পোলারিটি ওইখানে বেশি হবে। পোলার দ্রাবকে তাহলে দ্রাব্যতাও বেশি হবে তার, অপোলার দ্রাবকে উল্টে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, স্ফুটনাঙ্কের ব্যাখ্যা যদি বলি, যেটা পোলারিটি বেশি সেটা কি আবার বলেন তো? বেশি হবে। আর এই যে গলনাঙ্কের যে ব্যাখ্যাটা, এটা আমি বেশ পড়াশোনা করলাম, রবিনের সাথেও কথাবার্তা বললাম, রবিন তো এই ছক দেখে উল্টাই দিছে, বলছে ভাই এইসব ফালান, এগুলো কি আবল তাবল। ও বলার কারণটা হচ্ছে, এটা বলার কারণটা হচ্ছে ও বলতেছে ভাই এই সিস আর ট্রান্স বা জেড বা জেডই যেটাই বলেন না কেন, কমন এরকম কোনো রুল নাই যে সিস হইলেই যে সবসময় এটা বেশি হবে, ট্রান্স হইলেই সবসময় এটা কম হবে। এটা এক্স্যাক্টলি কম্পাউন্ড টু কম্পাউন্ড ভ্যারি করে, কারণ আসলেই তাই। তোমরা স্টেরিও কেমিস্ট্রি কতটুকু ফিল করো বা বুঝছো আমি জানি না, তোমাদের বয়সে বোঝাটা আসলেই কষ্ট। মানে অ্যাকচুয়ালি যৌগ টু যৌগ ভ্যারি করার কথা, এটার কোনো কমন রুল নাই। হ্যাঁ, সো এখানে যে গলনাঙ্ক কম হয়ে যাবে সবসময় বেশি হবে এই পাশে, এইটার কোনো কমন নিয়ম নেই আর কি। সো আশা করি বুঝেছো। আচ্ছা, সো গেল এইখানে কি কি জানি বলছে দেখবা আর কি, এটা ভালো লাগছে এই কথাটা, তোমাদের বই থেকে নেওয়া, ওই যে কথাগুলো বলছি বড় গ্রুপ ছোট গ্রুপ, সেটাই এখানে সুন্দর করে লিখে দিছে আর কি। আচ্ছা, তারপর আসো সিস ট্রান্স সমানতার মধ্যে পার্থক্য। এই বিশেষ যৌগটার দুইটা নাম আছে, একই যৌগের দুইটা নাম ডিপেন্ডিং এটা কোনো আপন দেয়ার। যৌগই না, কেন যৌগ না? কার্বনের যোজনী 5 হয়ে গেছে। আহা, কার্বনের যোজনী নিয়ে যে কথা বলা, কি বলে হাইড্রোজেনের সংখ্যা নিয়ে যে কথা বলা যাবে না, তো আমি অনেকবার বলছি। ও তুই ক্লাস করিস না এগুলা, মানে আমি বলছি যেটা, যে ফরগেট দিস নাম্বার অফ হাইড্রোজেন, যে কতগুলো হাইড্রোজেন কানেক্ট করছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এই দেখো তো এই গরুটা কোথায় আছে, এসে আটকে গেছে, ও চিনতে পারছি কিনা, ওকে নিয়ে আসো, লাগলে ও যদি চলে আসো ওকে উপরে উঠাও। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, হাইড্রোজেনের সংখ্যা ভুলে যাও। এই যৌগের 3D কোয়াড কি বলে কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এই যৌগের দুইটা নাম হয়। সিস কনফিগারেশন হলে হয় ম্যালেইক অ্যাসিড, ট্রান্স হলে হচ্ছে ফিউমারিক অ্যাসিড। পুরা ভিন্ন দুইটা নাম দেওয়ার কারণটা বোঝো, সেটা হচ্ছে কার্বনের ডাবল বন্ড আছে দেখতে পাচ্ছ, তার মানে এখানে সিস ট্রান্সের পসিবিলিটি তৈরি হয়েছে। আমরা একটু যদি এটা আঁকার চেষ্টা করি, সি ডাবল বন্ড সি, তারপরে কি আছে, কার্বনের সাথে আছে একটা হাইড্রোজেন। তো ধরো আমার মন চাইছে এই পাশে হাইড্রোজেন দিলাম, আর এই পাশে দিলাম হচ্ছে সি ডাবল ও এইচ, আর এই পাশে দিলাম হচ্ছে হাইড্রোজেন, এই পাশে দিলাম সি ডাবল ও এইচ। এইরকম সিস কনফিগারেশন যদি হয়, এটাকে বলা হচ্ছে ম্যালেইক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। আর যদি ট্রান্স কনফিগারেশনে যায় তাহলে বলবে হচ্ছে ফিউমারিক অ্যাসিড। কেন বলে এরকম বলো তো, কি কেমিক্যাল প্রপার্টি আলাদা এদের মধ্যে জানেন কি? পোলারিটি, দ্রাব্যতা। শুধু পোলারিটি বা দ্রাব্যতা না, আমি একটু দেখাই। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা বোঝার জন্য তোমার আরো ভালো করে গাঠনিক সংকেত আঁকা লাগবে। সেটা হচ্ছে দেখো, সি ডাবল এইচটাকে আসছেও, আচ্ছা সি ডাবল এইচ, এটাকে যদি আমরা একটু লিখি সি ও ও, তারপরে হচ্ছে ধরো এইখানে দিলাম হচ্ছে এইচ। ওকে, এই সি ডাবল এইচটাকে একটু ভেঙে লিখি, সেটা হচ্ছে সি ডাবল বন্ড ও,
তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে এইচ, এরকম। তোমরা কি বুঝছো ব্যাপারটা? আসলে বোঝা যাইতেছে? কি ভাইয়া, বুঝতে পারছি। এইবার ঘটনা যেটা, এইটাকে যদি আমি একটু ওইভাবে ভেঙে চুরে লিখি তাহলে দেখো তো কি আসে। সি ডাবল বন্ড ও, এই পাশে ধরো এইচ। এইটাকেও একটু ভেঙে লিখি। সি ডাবল বন্ড দিলাম এইদিকে, ও বন্ড হচ্ছে এইচ। এখন বলো তো, গতকালকেই আমরা দেখছি অ্যাসিডের অ্যানহাইড্রেশন, জৈব অ্যাসিডের অ্যানহাইড্রেশন দেখছি। সেই ক্ষেত্রে কি হয়, দুইটা সি ডাবল এইচ মূলক থেকে এখনো পানি অপসারিত হয় না। সো এই যৌগটাকে যখন তুমি অ্যানহাইড্রেশন করবা, এইটাকে যখন তুমি নিরুদন করবা, এটার নিরুদন সম্ভব হবে নাকি হবে না বলেন? হবে, কাছাকাছি আছে। কাছাকাছি আছে বলতে কি, তোমরা তো ছোট মানুষ, দেখে বুঝো না। মানে এটা আসলে সম্ভব একটা কথা, এটা অবাস্তব কথা যে এখানে অ্যানহাইড্রেশন হবে। এখানে এই অণুর ধরো হাইড্রোজেন আর এই অণুর হাইড্রোক্সিল একসাথে চলে যাবে, বুঝছো? এই দুইটা বস্তু একসাথে চলে যাবে, বলবে যে চল আমরা মামাবাড়ি যাই। এরা যখন মামাবাড়ি চলে যাবে, এটা ছিল ম্যালেইক অ্যাসিড, কোথায় জানা লিখি এখানে। এইটা যখন একসাথে চলে যাবে তখন যে যৌগটা থাকবে তার স্ট্রাকচারটা কেমন হবে আমরা যদি একটু দেখি। সি ডাবল বন্ড সি থাকলো, এই পাশে ছিল হাইড্রোজেন, এই পাশেও ছিল হাইড্রোজেন, এইখানে একটা কি ছিল, সি ডাবল বন্ড ও ছিল, এইখানেও একটা ছিল সি, তারপরে ডাবল বন্ড ও, আর এই দুইটার মাঝখানে একটা অক্সিজেন। এটা কি টের পাচ্ছেন আপনারা? চেহারাটা এরকম হবে, এই যে দেখো এই অক্সিজেনটা মাঝখানে চলে আসবে, বুঝেছো? কিন্তু এই ক্ষেত্রে অ্যানহাইড্রেশন পসিবল না, পসিবলই না লিটারেলি। মানে এই কোণা থেকে হাইড্রোক্সিল যাবে, এই হাইড্রোক্সিলটা যাবে আর ওর হাইড্রোজেন নিয়ে, মানে এখানে তো এইরকম একটা বন্ধন তো হইতে পারবে না যৌগের উপর দিয়ে, এরকম ত্রিমাত্রিক। বুঝতে পারছেন কি আমার কথা? বোঝা না? বুঝছি। তো এইখানে আসলে অ্যানহাইড্রেশন হবে না, এইটার নিরুদন সম্ভব না, আর ওইটার নিরুদন সম্ভব। হ্যাঁ বলো। ভাই এখানে দুইটা অণুর মধ্যে হইতে পারতো না নিরোধন? পাশাপাশি দুই অণু? হ্যাঁ হ্যাঁ, সেইটা হওয়ার সম্ভাবিলিটি ছিল, তাহলে তো ভালো সম্ভাবিলিটি পলিমার ছিল। হয়ে যাবে। হ্যাঁ, পলিমার টাইপের স্ট্রাকচার তৈরি করবে। মানে মোট কথা হচ্ছে সেই কাজটা তো আবার এই ভদ্রলোক করবে না, এই ভদ্রলোক সবসময় প্রেফার করবে একই অণুর মধ্যে। আর ওইটা যদি তুমি ওই যে আইডিয়াটা বলছো এটা খুবই সুন্দর, ওইটা যদি হয় তাহলে ওই পাশের অণুর সাথে হবে। মানে মোট কথা কেমিক্যাল প্রপার্টিতে কত বেশি অমিল দেখো। হ্যাঁ, শুধু ফিজিক্যাল ভৌত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বা পোলারিটি ডিফারেন্স তা না, মানে লিটারেলি যৌগ দুইটাই আসলে আলাদা। এই জন্য তাদের নাম পর্যন্ত আলাদা করে ফেলি। এটাকে বলি ম্যালেইক অ্যাসিড, আর এটাকে কি যেন বলি, ফিউমারিক অ্যাসিড। মানে এটা নাম কি আলাদা করার, ম্যালিক অ্যাসিড অ্যানহাইড্রেট বলা যেতে পারে না? এটা ম্যালিক অ্যাসিড অ্যানহাইড্রাইড, কিন্তু ফিউমারিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। কেউ যদি তোমাকে বলে সে ফিউমারিক অ্যাসিড অ্যানহাইড্রাইড দিয়ে সকালে ভাত খাচ্ছে, তাকে বলবো তুমি আমার কাছে এসে ভাত খা, কাছে বসে ভাত খা, চোখে দুইটা চোপার দিই। তুমি মিশা কথা বলো, ফিউমারিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড সম্ভব না। ওকে, শিখে ফেললাম। তারপরে এই যে দেখো আরও কিছু ফিজিক্যাল অমুক তমুক দেখাইছে। ম্যালেইকের হোয়াইট, ফিউমারিকও হোয়াইট, ঠিক আছে। মেল্টিং পয়েন্ট 130 ডিগ্রি সেলসিয়াস, এটা 286 ডিগ্রি সেলসিয়াস। কেন এরকম বলো দেখি, বলতে পারবা কেন? ম্যালেইক অ্যাসিড কোনটা ছিল? ওইটার চেয়ে এইটার তোমার গলনাঙ্ক বেশি দেখতে পাচ্ছি। গলনাঙ্ক নাকি স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক কেন দেখাইলো বলো তো? ওই যে শ্বেতাবের যে কাহিনীটা হয়েছে ওইটা আর কি। মানে এই অণুটার এই হাইড্রোজেনের প্রান্তের সাথে ওই অণুর হাইড্রোক্সিল প্রান্ত বা অক্সিজেন প্রান্তের সাথে সে করছে কি বুঝছো, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করছে। বোঝো নাই বাবারা? এই সান্দু তো এটা করবে না। আচ্ছা, তারপরে আসো ওয়াটার সলিবিলিটি। এইটা 788 গ্রাম পার লিটার, আর এটা মাত্র 7 গ্রাম পার লিটার। পিকে মানে বুঝছো তো অ্যাসিড কত স্ট্রং? আমাকে একটু বলো, পিকে বেশি হলে কি অ্যাসিড স্ট্রং নাকি পিকে কম হলে অ্যাসিড স্ট্রং, কোনটা? বেশি হলে স্ট্রং। পিকে যত বেশি, কে এ তত কি বলেন? ও না না, এটা উল্টা কাজ করে, মাইনাস লগের ইয়াতে কাজ করে, এটা কম হইলে স্ট্রং হয়। তত কম, অতএব অ্যাসিড তত দুর্বল। তুমি মনে হয় বলতেছিলে ক্লাসের শুরুতে, আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, তাই আমি ভার্সিটির ক্লাস করতেছি না। তুমি সান্দু যে মাইটটা খাওয়া আমার কাছে, গাধা। ওকে, বুঝলাম। এবার আসো আলোক সমানতার মধ্যে ঢুকি। আলোক সমানতা কি জিনিস? কাইরাল কেন্দ্র থাকতে হবে। দুইটা শর্ত 2015 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় লিখতে আসছিল যে আলোক সমানতার শর্ত কি। শর্ত হচ্ছে দুইটা, এটা কি জানো? বলো। 1 নম্বর শর্ত লেখা আছে কাইরাল কার্বন থাকা লাগবে। 2 নম্বর অপ্রতিসম কাইরাল কার্বন থাকা লাগবে।
আরে দূর বেটা, বাংলাদেশে খালি কাইরাল কার্বন থাকলেই হয়, প্রতিসাম্য তল থাকলেও কিছু হয় না। বলো আর একটা শর্ত একটা কাইরাল কার্বন আর একটা হচ্ছে দর্পণ বিম্ব হইতে হবে। এইসব কিছু লাগে না রে, শোন, কাইরাল কার্বন থাকা লাগবে, আর দুই হচ্ছে মেসোযৌগ হওয়া যাবে না। মেসোযৌগ হইলে তার কোনো আলোক সমানতা হবে না। হ্যাঁ, ওই মেসোযৌগের কাহিনীটা কি, ওই মেসোযৌগের ভিতরেই হচ্ছে ক্যাচাল, যেটা কাইরাল কার্বন আছে কিন্তু আবার প্রতিসাম্য তল আছে, ঠিক আছে, এই আর কি। ওকে, আসছে কই ছিলা? ও সফিনা কল দেয়, বড় ভাই। আচ্ছা, বড় ভাইদের সবসময় কি করবা, খুব সম্মান শ্রদ্ধা করবা। আচ্ছা, কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের চারি হাতে চারটা ভিন্ন কি থাকে বলেন তো? মূলক থাকে। বইতে একটু ভুল লেখা, পরমাণু লেখা, পরমাণু হবে না, হবে হচ্ছে মূলক। সো তার মানে এইরকম একটা অবস্থা থাকবে। সো ধরো আমি যদি একটা কাইরাল সেন্টার লিখে দেখাই, মাথার উপরে ধরো COOH লিখলাম, নিচে CH3 লিখলাম, মন চাইছে এই পাশে H লিখলাম, এই পাশে OH লিখলাম। এই কার্বনটা কি কাইরাল হয়েছে বলেন তো? জি ভাইয়া, হয়েছে। হয়েছে। বইয়ের কথা অনুযায়ী যদি তুমি ভিন্ন পরমাণু খোঁজো, যে চার হাতে চারটা ভিন্ন পরমাণু থাকা লাগবে, তাহলে কিন্তু এটা কাইরাল হবে না। কারণ দেখো, এই হাতেও কি আছে, কার্বন আছে, এই হাতেও কিন্তু কার্বন আছে। সো নিয়মটা কিন্তু কার্বনকে দিয়ে না, নিয়মটা হচ্ছে পুরো মূলকটাকে দেখা লাগবে। সম্পূর্ণ মূলকটা দেখো তো আলাদা না, যেহেতু আলাদা তাহলে এটা ডেফিনেটলি কাইরাল কার্বন, এবং কাইরাল কার্বনকে স্টার মার্ক দিয়ে প্রকাশ করে। কাইরাল কার্বন কেন এত পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের? কারণটা হচ্ছে ওই কাইরাল কার্বন বরাবর এমন কোনো দাগ টানা যায় না যে দাগ টানলে উপরে নিচে ডানে বামে সমান হয়, মানে কোনো মিরর রিফ্লেকশন পাওয়া যায় না। যেমন ধরো আমি যদি এখানে একটু টাইনা তোমাদেরকে দেখাই, এই বরাবর একটা লাইন যদি টানি আমি, এর ডানে বামে যা আছে একই না। আবার এই মিরর লাইনটা যদি তুমি এরম করো, তাও দেখবা যে উপরে নিচে একই না, মানে কোনো দিক দিয়ে মিলাইতে পারবা না। এরম করো তাও একই না, যেরম করো একই হবে না, এই আর কি। কিন্তু কিছু কিছু কাইরাল কার্বন আছে তার মধ্যে দিয়ে লাইন টানলে আসলে, বা তার পাশ দিয়ে লাইন টানলে আসলে মিরর পাওয়া যায়, ওগুলাকেই বেসিক্যালি আমরা মেসোযৌগ বলি আর কি। ওকে, সো চলেন আলোক সমানতার শর্ত বলি ফেলছি, বলার কিছু নাই। কি কি আমি আবার লিখে দেই। কাইরাল কার্বন থাকতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত, থাকতে হবে। বলো 2 নাম্বার শর্ত কি কি বলছিলাম? মেসোযৌগ হওয়া যাবে না। এই মেসোযৌগ যে হওয়া যাবে না, এটা আমি বলছি একটু স্মার্ট টেকনোলজিতে, এইটাকেই ওই যে আমাদের আফনানের ভাষায় একই কথা আর কি, হওয়া যাবে না, সেম থিং। ওকে, চলো এবার ঘটনা হচ্ছে এই দুইটা যৌগ। ও বাই দ্য ওয়ে, এই যে যৌগটা আমি লিখছিলাম কেবল, এই যৌগটার নাম কি জানো তো? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কোথায় যেন থাকে? দুধের মূল উপাদান মনে হয় এটা আর কি। মূল উপাদান মানে ওই লেবুতে যেমন সাইট্রিক অ্যাসিড থাকে, মূল উপাদান বলাটা মনে হয় ঠিক না। ওকে, সো চলো, এল ল্যাকটিক অ্যাসিড। কোনটা, এইটা নাকি ওইটা? বাম পাশেরটা এল, ডান পাশেরটা ডি। কাহিনী হচ্ছে প্রতিটা যৌগের এল হবে নাকি ডি হবে, এটা দেখা মাত্র বোঝার কোনো উপায় আছে জানো? হ্যাঁ, একটা চোরা বুদ্ধি আছে আমার। এটা হলো OH যদি বাম পাশে থাকে তাহলে এল লেফট, আর যদি OH ডান পাশে থাকে তাহলে ডি। আচ্ছা, ভেরি গুড। এখন এই যে যে নিয়মটা, এই নিয়মটা কাজ করবে শুধুমাত্র এবং কেবলমাত্র কোথায় বলেন তো? ল্যাকটিক অ্যাসিড আর একটা বিষয় যেমন গ্লুকোজে এটা কাজ করে না। গ্লুকোজে কাজ করে 5 নাম্বার কার্বন দেখতে হবে। গ্লুকোজের 5 নাম্বার কার্বনের যদি হাইড্রোক্সিল বামে থাকে তাহলে এল গ্লুকোজ, আর ডানে থাকলে ডি গ্লুকোজ। মানে মোট কথা হচ্ছে এটা কিন্তু কোনো জেনেরিক রুল না। এটা কয়েকটা যৌগের ক্ষেত্রে খেয়াল করে দেখা গেছে এরকম হয়। ওকে, সো মোট কথা হচ্ছে দেখো যে এই যে কাইরাল সেন্টার, এইটাও হচ্ছে তোমার কাইরাল সেন্টার। তো কাইরাল সেন্টারওয়ালা যে যৌগগুলো, তাদের মিরর কম্পাউন্ড পসিবল। মিরর কম্পাউন্ড মানে কিন্তু অনেকেরই ভুল ধারণা, এই যৌগটা বোতলে করে নিয়ে আয়নার সামনে দাঁড়াইলে আমি ওই যৌগ দেখতে পারবো, ব্যাপারটা কিন্তু তা না। মানে আসলে এই যৌগ জন্মের সময় যেই কনফিগারেশনে ছিল, ওই যৌগের জন্মের সময় না উল্টা সাইডে যুক্ত হয়েছে, মূলকগুলো উল্টা সাইডে যুক্ত হয়েছে। দেখো এই যে মাথার ঠ্যাং ঠিক রাখলে এর ডান হাতে আছে হাইড্রোক্সিল, এর বাম হাতে হাইড্রোজেন, আর এর ডান হাতে হাইড্রোজেন, বাম হাতে হাইড্রোক্সিল, মানে উল্টায় জন্ম নিছে। যার কারণে এই দুইটা জিনিসকে ইম্পোজ করলেও সুপার ইম্পোজড হয় না, মানে পারফেক্টলি ইম্পোজড হয় না। দেখো এই যে এই বুড়ো আঙ্গুল দুইটা কিন্তু আমার ঠিকই বের হয়ে আছে। এইরকম সিচুয়েশন যদি হয়, তাদের মধ্যে যখন আমরা তল সমাবর্তিত আলো পাঠাই, তল সমাবর্তিত আলো মানে কি? ইংরেজিতে বলে PPL, প্লেন পোলারাইজড লাইট। প্লেন তোমরা ফিজিক্সে পড়ছো মনে হয়।
কি ভাইয়া সমাবর্তন পড়ানো হয়েছে Polarized. টুরমালিন ক্যালাসের মধ্যে দিয়ে আলো চালনা করলে এক তল বরাবর কম্পমান আলো যায় শুধুমাত্র। কোন ক্লাসের মধ্য দিয়ে? টুরম্যালিন ক্যালাস তা চিনি না আমি, চিনি কি জানোস? আমি যেটা চিনি সেটা লিখে দিই। ওটাকে বলেছে ক্যালসাইট। নিকল প্রিজম। নিকল ওইটাও এক প্রিজম, ধরনের পোলারাইজার। হ্যাঁ। শব্দটা কিন্তু নিকেল না, নিকল, এবং জিনিসটা হচ্ছে ক্যালসাইট পাথরের তৈরি। সো এটা কিছু না, এটা একটা ফিল্টার। এই ফিল্টারের কাজ হচ্ছে কি, ধরো শ্বেতাব চন্দ্র, তোমার আমাকে মনে করে দেওয়ার কথা, আমার এই যন্ত্রপাতিগুলো বানাইতে হবে আর কি। না, ওটা দিয়ে দেখানো যাবে না। জালির যে দাঁতগুলো থাকে সেটা যদি এইভাবে থাকে, আলো কি বিভিন্ন তলে স্পন্দিত হয়, কোনোটা বামে ডানে স্পন্দিত হয়, কোনোটা উপরে নিচে যায়, কোনোটা অ্যাঙ্গেলড হয়ে যায়, অসংখ্য তলে স্পন্দিত হয়, এটাকে আমরা বলি সাধারণ আলো। কিন্তু যদি তোমার জালিটা থাকে এইভাবে, আর তাইলে কি হবে জানো, এরকম উপরে নিচে কাঁপতেছিল যেটা, সেটাই পাস থ্রু করতে পারবে। আমার কথা কি বুঝছো? কিন্তু যে দেখো ডানে বামে কাঁপতেছিল, সেইখানে এসে বাড়ি খায় ক্যান্সেলড আউট হয়ে যাবে, ও আসলে ভিতরে ওপাশে যাইতে পারবে না। তোমরা কি বুঝছো ব্যাপারটা, জালির কাহিনীটা কি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো আমরা এক তলের আলো যদি পাঠাই, এক তলের এক বর্ণী আলো, প্লেন পোলারাইজড মনোক্রোম্যাটিক লাইট পাঠাইতে হবে। যদি পাঠাই আমরা, তাহলে আলো কি করার কথা, যে তলে ঢুকছে ওই তলেই চলে যাওয়ার কথা, কাঁপতে কাঁপতে লাফাইতে লাফাইতে। কিন্তু আলো বাবাজি যেটা করে, এই যে ধরো পিপিএল ঢুকছে, মনোক্রোম্যাটিক পিপিএল, সে ঢোকার পরে কি করে বলো দেখি, বলো। ঢোকার পরে কোনো একটা লাইট, কোনো একটা আলো তার তল বাঁকায় ফেলে। আলো বেঁকে যায় না, আলোর তল বেঁকে যায়। খুব ভালো করে বুঝো, তল এটার বাঁকাবে হচ্ছে, খেয়াল করে দেখা গেছে ডান দিকে, আর এই ভদ্রলোকের ক্ষেত্রে বাঁকাবে হচ্ছে উল্টা ডিরেকশনে, ওই দিকে। যত ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ডানে বাঁকায়, তত ডিগ্রি অ্যাঙ্গেলেই ইনি বামে বাঁকায় আর কি। সো এই অ্যাঙ্গেলটা যদি আমরা একটু লক্ষ্য করি, কেমনে লক্ষ্য করাবো, এই যে তার যাওয়ার কথা ছিল এই বরাবর, ইনার যাওয়ার কথা ছিল এই বরাবর, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাইলো, ইনি যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ডানে বাঁকায়, যদি ডানে আলোর তল বাঁকায় যায়, আলো বাঁকায় না, আলোর তল বাঁকায়, তাহলে আমরা তাকে বলি হচ্ছে ডি সমানু। আর ইনি হচ্ছে মাইনাস থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে বামে বাঁকায়, সো এটাকে বলা হচ্ছে এল সমানু। আবার চেঁচায় উঠো না যে ভাই এই অ্যাঙ্গেলটা তো ক্লকওয়াইজ, তাহলে এটা তো প্লাস থিটা হওয়ার কথা। মানে আসলে ওইভাবে অ্যাঙ্গেল আমরা মাপি নাই, আমরা বলতে চাইছি এটা যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একদিকে বাঁকাবে, ওটা তত ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা দিকে বাঁকাবে, দ্যাটস ইট, আর কিছু না। সো এই আর কি। তো ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখার সিস্টেম হচ্ছে, যদি তোমার COOHটাকে মাথায় আর এটাকে ঠ্যাঙে রাখো, মানে এটা যদি মাথা ঠ্যাং বরাবর লাইন হয়, তাহলে হাইড্রোক্সিল মূলক ডানে থাকলে এটা ডি সমানও হবে, আর হাইড্রোক্সিল মূলক বামে থাকলে এল সমান হবে। সব যোগের ক্ষেত্রে কিন্তু নিয়ম এটা না। বাট এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখা যায়। এই উদাহরণটা মান্দাদা আমল থেকে খুব বিখ্যাত, আমাদের বইতেও আছে, ইন্টারন্যাশনাল বইগুলোতে এইটার উদাহরণ বারবার দেয়। ওকে, সো এই যৌগটার নাম কি বলো দেখি, এটা তোমাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে। বলা অ্যামিনো অ্যাসিড। এইটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামিনো আসছে না কেউ? ওকে, এটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। কেন বলতেছি আলফা অ্যামিনো অ্যাসিড? এখানে কার্যকরী মূলক হচ্ছে এটা, এটা যে কার্বনের সাথে কানেক্টেড, এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে আছে অ্যামিন মূলক, এই জন্য বলছে আলফা অ্যামিনো অ্যাসিড। এখন এই আলফা অ্যামিনো অ্যাসিডের এই যে আলফা কার্বনটা, এটা যে একটা কাইরাল কার্বন, এটা বুঝতে পারতেছো নিশ্চয়ই, 4 হাতে 4টা ডিফারেন্ট প্রজাতি আছে। এটা কাইরাল কার্বন হবে না কোন সময় বলেন তো, কখন এটা কাইরাল কার্বন হবে না? যদি আর এর জায়গায় কি থাকে বলেন? এইচ থাকে, হাইড্রোজেন থাকে। মানে অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে বলছিলাম এই আর এর ভ্যালুটা চেঞ্জ হয় বারবার, গ্লাইসিন, অ্যালানিন, সিস্টিন, সিস্টেইন, বিভিন্ন জায়গার মানে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে বেসিক্যালি আর এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়। এই অ্যাসিড একটু চালাও। ও এখন ঘটনা হচ্ছে, ধরে নিলাম এটা গ্লাইসিন বাদে অন্য সকল অ্যামিনো অ্যাসিড, তাহলে সকল অ্যামিনো অ্যাসিডই কিন্তু আলোক সমাণু হবে, মানে আলোক সক্রিয় যৌগ হবে। আলোক সক্রিয় যৌগ বলার মানে হচ্ছে এর একটা ডি সমাণু থাকবে, একটা এল সমাণু থাকবে। এখন কথা হচ্ছে এইটা কোন সমাণু দেখতে পাচ্ছ বলো, ডি নাকি এল? এটা বোঝার একটা উপায় আছে, সেটা কি? এটা এল সমাণু। আচ্ছা, এটা বোঝার উপায় হচ্ছে CORN, কর্ন সূত্র। এটা একটা শর্টকাট নিয়ম, খবরদার এটাকে কেউ বর্তমান যে হাজারি স্যারের বই, বুঝলাম না মানে কিভাবে তোমরা ভাবো যে এটা একই লোকের লেখা, আমাদের আমলের হাজারি স্যারের বই আর তোমাদের আমলের বই, মানে ওই আমলের বইতে কেমনে লেখা ছিল আর এখনকার বইতে কেমনে লেখা, এইটা একটা সূত্র, এটা একটা মনে রাখার শর্টকাট, টোটকা বুঝো, একটা টেকনিক, আর কিচ্ছু না। কিন্তু এইটাকে যেভাবে উপস্থাপন করছে তাতে দেখে মনে হইতেছে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা IUPAC গৃহীত পদ্ধতি, মানে নট লাইক দ্যাট, এটা জাস্ট স্টুডেন্টদের সুবিধার জন্য দেওয়া একটা পদ্ধতি। সো জিনিসটা কি, এই CORN খুঁজতে হবে। CORN কোথায় আছে এখানে একটু তাকায় দেখো তো,
এই যে দেখো তোমার সিও আছে, আর কোথায়? এইখানে। এন কোথায়? এইখানে। এই যে, তো এই সিও আর এনটাকে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরে পাই, যদি ক্লকওয়াইজ ঘুরে সিও আর এন পাওয়া যায়, তাহলে তাকে বলা হচ্ছে এল সমান। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার ফলে, এইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার ফলে যদি আমরা সিও আর এন খুঁজে পাই, তাহলে এটাকে বলবো আমরা কি সমানো? ডি সমান। এটা একটু মনে রাখবো। আমি মনে রাখি কিভাবে? ক্লক লিখতে এল এর খুব বড় একটা প্রভাব আছে। ক্লক এল, ক্লক এল, এভাবে মনে রাখি আর কি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলো হবে হচ্ছে ডি। এখন চলেন এইখানে আমরা একটু সিও আর এন খুঁজে পাই। এই যে পাইছি তো সিও, তারপরে এই যে আর, লাস্টে হচ্ছে এই যে এন। এখন এইটাতে আসতে গেলে সিও আর এন ফলো করতে গেলে কোন দিকে যাওয়া লাগে? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বলেন তো? ক্লকওয়াইজ। এইখান থেকে যাত্রা শুরু করে তুমি যদি এদিকে যাও, তাহলে তো সিও এন আর হয়ে যাবে, এটা করা যাবে না, সিও আর এন লাগবে। তাহলে আমাদের সিও এর পরে এই দিকে যাত্রা শুরু করে আর, তারপরে দেখো এন। এই যে ক্লকওয়াইজ যেহেতু আসছি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এল আলফা অ্যামাইনো অ্যাসিড। তোমরা বোঝো নাই আমার কথা, এটাকে কি বলবো আমরা? এল আলফা অ্যামাইনো অ্যাসিড। বুঝছেন কি? বোঝা জি। না? আরে জি ভাইয়া, বুঝতে পারছি। ওই আস্তে, লাইভে আসি, আয়, আসো আসো আসো, আরে আয় বেটা, আয় না, আরে আয় না। নতুন টিচার রিভিল। লেট মি ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড দ্য গ্রেট হাসনাত। ও হচ্ছে ছোটবেলায়, আমরা যখন ছোট ছিলাম, 9-10 ইন্টারমিডিয়েটে ছিলাম, আমি ম্যাথ সবচেয়ে কাঁচা ছিলাম, অ্যান্ড হি ওয়াজ এক্সট্রা জিনিয়াস ইন ম্যাথ অ্যান্ড ফিজিক্স। স্পেশালি ফিজিক্স আমি ভালো পারতাম, খারাপই পারতাম না, কিন্তু ও কিন্তু কেমিস্ট্রি একেবারেই পারতো না, বুঝছো? সো ওকে আমি কেমিস্ট্রি পড়াইতাম, আর ও আমাকে ম্যাথ ফিজিক্স দেখাইতো। এই ফিজিক্স আমিও দেখাইছি। সো আজকে হাসনাত আসছে আমাদের। না না, সব মনে আছে গুরু। সো আমরা পরীক্ষার সময় অনেক দেখাদেখি করতাম। আমার কলেজ রোল ছিল 281, ওর ছিল 282, 283, যার ছিল তার কথা না বলি, জার্মানি চলে গেছে। ওকে, সো তোদেরকে আমি একটা ছোট্ট ব্রেক দিব এই মুহূর্তে, কারণ বন্ধু আসছে, একটু বন্ধুকে সময় দিতে হবে, বন্ধুই আসলে জীবনে সব, রাইট? সো তোমরা একটু এটা কোনো কলেজের প্রফেসর মনে হচ্ছে বা ভার্সিটির প্রফেসর মনে হচ্ছে দেখে। ভাইয়াকে কলেজের, ও আচ্ছা, এই এদিকে এদিকে, ওরে ওর চেহারা আবার একটু ভালো করে দেখ। ওই হচ্ছে সেই লোক যে ক্লাস 8-এ বামন নক্ষত্রের কথা আমাকে বলে মাইর খাইছিল। ও বলছিল, জানুয়ারি এমন একটা গ্রহ বিজ্ঞানীরা খবর পাইছে যে গ্রহের 1 চামচ মাটির ভর কয়েকটা সৌরজগতের ভরের সমান। দে মাইর। পরে ইন্টারমিডিয়েটে উঠে শিখছে আসলেই তো এরকম একটা ব্যাপার আছে। সো হচ্ছে সেই লোক। এনিওয়ে, পোলাবেন বলতেছে তোরে দেখে নাকি কোনো কলেজের প্রফেসর মনে হচ্ছে। ও আসলে আমাদের সবার প্রফেসর, আমাদেরকে এখনো পড়ায়। আচ্ছা, সো তোমরা একটা কাজ করো, একটু ছোট্ট একটা বিরতি নাও আর কি। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা সাকসিনিক অ্যাসিড নিয়ে দেখবো, রেসিমিক মিশ্রণ, অ্যানানসিয়াম আর অমুক তমুক আছে আর কি। হ্যাঁ, তোমরা একটা কাজ করো, তারপরে বেশ অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। সো বই থেকে একটু এই ব্যাপারটা একটু উল্টায় ফেলো, যে আলোক সমানতা নিয়ে কি কি বলছে। ওইখানে দেখবা যে তোমার পোলারিমিটার নিয়ে অনেক আলাপ আলোচনা বগর বগর করছে, ওগুলো একটু দেখে ফেলো। ওগুলো আমি স্লাইডে রাখি নাই, জাস্ট মুখে মুখে বলে দেওয়ার জন্য। আমি ঠিক 15 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, ঠিক আছে? 6:48 বাজে, তো 7টায় শুরু করতেছি। 7টা না, 7:05 আর কি। ওকে জি। ঠিক আছে ভাইয়া। ওকে, শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। সো আমরা কি বলে অ্যামাইনো অ্যাসিডের ডি আর এল সমানও চিনে ফেলছি। আবারও বলতেছি, যদি ক্লকওয়াইজ ঘুরে আমি কর্ন খুঁজে পাই, সিওআরএন, তাহলে হবে হচ্ছে কি এল সমানো। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আমি কর্ন খুঁজে পাই, তাহলে হচ্ছে ডি সমানো হবে। সো যে কনফিগারেশনটা এখন লেখা আছে, এটা হচ্ছে বেসিক্যালি এল সমানো, ওইটাই দেখালাম এতক্ষণ। আচ্ছা, সো এরপরে চলো একটা বিশেষ জিনিস আমরা একটু জেনে নেই। কোন একটা যৌগে কাইরাল কার্বন কি একটাই থাকবে নাকি একাধিকও থাকতে পারে বলো তো? একাধিকও থাকতে একাধিকও পারে। থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে একটা নিয়ম জেনে নেই। কোন যৌগে এনটি কাইরাল কার্বন থাকলে তার কতটি সমাণু হবে জানো? 2n সমাণু সম্ভব। এটা তোমাদের বইতে স্পষ্ট লেখা আছে আমাদের সময় থেকে। এখন এই কথাটার মধ্যে একটু ভুল আছে, সে ভুলটা কি জানো? বলো তো কি? জানি না। জানো না? -1 আলোক সমাণু সম্ভব। 2n আলোক সমাণু। 2nটা কিভাবে আসে?
সেটা হচ্ছে তুমি একটু যদি বিন্যাস সমাবেশের অঙ্ক পারো তাইলে বুঝবা যে এন সংখ্যক কাইরাল কার্বন থাকলে তার প্রতিটা উল্টাইতে পারে, সুইচ করতে পারে। হ্যাঁ, যেমন ধরো এই যে এটা দিয়ে যদি বোঝো এই কনফিগারেশনের জন্য একটা, এটাকে উল্টাইলে কি আরেকটা হবে, তাহলে এটা এখানে 2 টু দি পাওয়ার কত আসবে বলেন তো? 1, মানে একটা কাইরাল কার্বন ছিল, তার মানে কত? 2টি। তাহলে বলো তো গ্লুকোজের ক্ষেত্রে কি হবে বলো? 2 টু দি পাওয়ার এখন 4 একটু দাঁড়াও, এতটি কি সমাণু পাওয়া গেছে বলেন তো? আলোক আলোক সমাণু। যদি এর আরো সমাণু বের করতে চাও পারবা, কারণ কার্বক্সিলিক অ্যাসিড থাকলে তোমাদেরকে দেখাইছে অন্যভাবে লেখা যায়, অ্যালকোহল থাকলে ইথার ফর্মে লেখা যায়, অনেক কিছু করা যাবে আর কি। আলোক সমাণু, তাহলে বলো তো গ্লুকোজে কতগুলো আলোক সমাণু থাকবে বলেন? 2 টু দি পাওয়ার 4টি। গ্লুকোজের আলোক সমাণুর সংখ্যা হবে, আলোক সমাণুর সংখ্যা সেটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 16টি, বুঝে রাখো। আচ্ছা, সো এবার আসো, তাহলে আমরা এই যৌগের কতগুলো আলোক সমাণু পাবো, এটার নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড বলো, তোমরা হিসাব করে বলো। 2 স্কয়ার 3 স্কোয়ার কি কয়? সাকসিনিক 2 স্কয়ার 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 2, তাই না? সিনিক অ্যাসিড। তাহলে এইটার কাইরাল কার্বনগুলো যদি আমরা একটু দেখি, এইটা একটা কাইরাল কার্বন, এইটা আর একটা কাইরাল কার্বন, উপরেরটাও না নিচেরটাও না। তোমরা একটা জিনিস একটু জেনে নাও, কাইরাল কার্বন হওয়ার একটা বিশেষ শর্ত আছে, সেটা কি জানো? ওই কার্বনটা অবশ্যই কি হাইব্রিডাইজড কার্বন হইতে হবে জানো? বলো তো, এই কাইরাল কার্বনের স্লাইড গেল কই? sp3 হতে হবে। কাইরাল কার্বন অবশ্যই সবসময় sp3 হাইব্রিডাইজড কার্বন হয়, অর্থাৎ ওই কার্বনে কোনো কি থাকে না বলো তো? ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে। কার্বনে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না। ঠিক আছে, এটা নিয়ে তোমার ঢাবিতে অনেক প্রশ্ন আসে, দেখা মাত্র যৌগ চিনতে হবে যে কোন যৌগের আলোক সমানতা হবে বা হবে না। ওকে, সো তাহলে এই যৌগের আলোক সমানুর সংখ্যা হবে কত? লিখে ফেলি যদি, আলোক সমানুর সংখ্যা সেটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টি। কিভাবে বানাবো সেই 4টা বলো তো, বুদ্ধি দাও বলো। আমি একটু ভুল লিখছি মনে হয়, না ঠিক আছে। হ্যাঁ, এটা কি কাইরাল কার্বন? এই দুই পাশে তো হাইড্রোজেন, এটা তো সাকসিনিক অ্যাসিডের সংকেত না। এইখানে তো তোমার OH থাকার কথা মনে হয়। আমরা লিখছি ভুল, গরুটাকে দিছিলাম কতগুলা সংকেত লিখতে, সিস্টেম শিখাই দিলাম কেমনে লেখা যায় সাকসিনিক অ্যাসিড ফর্মুলা। টাইপিস্টকেও আপনি বলে দেওয়া লাগে যে কিভাবে টাইপ করতে হবে। মানে এই সংকেতগুলো না, সাকসিনিক অ্যাসিডের সংকেত তো ঠিকই আছে, তাহলে ঝামেলাটা কোথায়? তাহলে তো কাইরাল কার্বন নাই ওখানে। কাইরাল কার্বনই তো নাই। আচ্ছা বাদ দাও, যদি এরকম একটা যৌগ চিন্তা করি আমরা, ধরো এইটা এই যে, তাহলে কি এই দুইটা কাইরাল সেন্টার হয়ে গেছে না? তাহলে এটা সাকসিনিক অ্যাসিড বলা যাবে না, তাহলে এটা সাকসিনিক অ্যাসিড না। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? বোঝা না? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ বলো, তাহলে এই যৌগের কাইরাল কি বলে আলোক সমাণু কয়টা হবে বলেন? 4টা। এখন কিভাবে বানাবো? এই কনফিগারেশনে একটা আলোক সমাণু, তারপরে কি করলা, নিচের কার্বনটাকে উল্টাই দিলা, আর একটা সমাণু পাওয়া গেল, তারপরে এটার আবার উল্টাই দিবা, আর একটা পাওয়া যাবে, তারপরে কি কোনটা? নিচেরটাকে ঠিক রেখে উপরেরটাকে যদি উল্টাই দাও তাহলে আর একটা সমাণু, এই 4টা সমাণু হবে টোটালি। এখন এই যৌগের আসলে আলোক সমাণুর সংখ্যা হচ্ছে কতগুলো জানো? 0টি। এই হচ্ছে ক্যাচাল। বলেন তো কেন? কারণ উপরে নিচে সেম মেসো যৌগ। কারণ এটা একটা মেসো যৌগ, এটা একটা মেসো যৌগ। মেসো যৌগ কাকে বলে? যে যৌগের নিজের ভিতরে একটা প্রতিসাম্য তল থাকে, এমন একটা তল যেটা রিফ্লেকটিভ সারফেসের মতো কল্পনা করা যায়, যে ওই সারফেসের উপরে নিচে দেখো একই জিনিস, এর উপরে যা আছে এর উপরে নিচেও কি তাই আছে না, হুবহু রিফ্লেকশন। এরকম যদি অবস্থা হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মেসো যৌগ। তো
তোমরা কি বুঝছো? তাহলে কাইরাল কার্বন থাকলেই কিন্তু আলোক সমানতা দেখাবে না, কাইরাল কার্বন থাকতে হবে এবং ভিতরে কোনো প্রতিসাম্য তল থাকা যাবে না, অথবা বলা যায় মেসোযৌগ হওয়া যাবে না। ঠিক আছে? সো মেসোযৌগ কেন এটাকে বলতেছি, কেন এটা আলোক সমানতা দেখাচ্ছে না, সব ব্যাখ্যা আছে, একটু পরে দেখাবো আর কি। রেসিমিক মিশ্রণ শিখে আসতে হবে এবার। রেসিমিক মিশ্রণ কাকে বলে বলেন? সমপরিমাণ, বইতে ভুল লেখা, সমমোলার লেখা, নট নেসেসারিলি সমপরিমাণ, সমপরিমাণ ডি ও এল সমানুর যে মিশ্রণ তাকেই বলে হচ্ছে রেসিমিক মিশ্রণ। এখন বলো তো, প্রত্যেকটা আলোক সক্রিয় যৌগ একটা নির্দিষ্ট পরিমাণে আলোর তলকে বাঁকায় ফেলে, তাই না? তো এখন কোনো একটা আলোক সক্রিয় যৌগ, ধরো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিডের সমান পরিমাণে যদি আমি নিয়ে মিশাই, এটারও 50 গ্রাম নিলাম, ওটারও 50 গ্রাম, এটা যদি 200 মিলিলিটার নেই, ওটারও যদি 200 মিলিলিটার নেই, তাহলে ওই যে মিশ্রণটা হবে সেটাকে আমরা কি বলবো? রেসিমিক মিশ্রণ। সেই রেসিমিক মিশ্রণের ভিতর দিয়ে আলো পাঠাইলে সেই আলোর তল, এক তল সমাবর্তিত এক বর্ণী আলো যদি পাঠাই, সেই আলোর তল কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন দিকে বাঁকাবে বলেন? ডান দিকে নাকি বাম দিকে? ভাগবে না ভাইয়া, সোজা হয়ে যাবে। বাঁকবে না, সোজা এটা হয়ে আলো- যাবে। তার কারণটা হচ্ছে আলোক সমানতা কারণ প্রদর্শন করবে তাহলে না। এর আপেক্ষিক আবর্তন, রেসিমিক মিশ্রণের আপেক্ষিক আবর্তন কত হয়ে যাবে? আপেক্ষিক আবর্তন, আবর্তন কেমনে জানি লেখে, বানান ভুল হয়েছে মনে হয়। আবর্তন হচ্ছে 0 ডিগ্রি হবে, ওটা আলো কোনো দিকে বাঁকায় না। তার কারণটা কি দেখো, এই ডি সমানুটা আলোটাকে যেদিকে বাঁকানোর চেষ্টা করে, যত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানোর চেষ্টা করে, এল সমানুটা সমান পরিমাণে থাকার কারণে তত ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা দিকে বাঁকানোর চেষ্টা করে। সো নিজেরাই নিউট্রালাইজ হয়ে যায়। তোমরা কি বুঝছো আইডিয়াটা? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া এমন কিছু সম্ভব না মানে 3D ওরিয়েন্টেশনের কারণে মানে ওইটা এমন ভাবে পড়ছে যে আরো মানে বাঁকার যেটা ছিল তার থেকে বেশি বাঁকাইতেছে, মানে দ্বিগুণ বাঁকাইতেছে, যেটা হইতে পারতো না। মুড়ি খা বসে বসে। এখন দেখো, তোমরা কি বুঝছো এবার মেসোযৌগগুলো কেন আলোক সমানতা দেখায় না? ওর নিজের ভিতরই তো নিজের মিরর বসে আছে। মানে এই দুইটা যৌগ পরস্পরের কি মিরর ইমেজের মতো না? পরস্পর উপরিপাতনযোগ্য হবে না, এবং মিরর ইমেজের মতো। মিরর ইমেজ হইলেই উপরিপাতনযোগ্য হয় না আর কি। একই কথা বারবার বলো, আমাদের বইতে একটা পয়েন্ট বললেই হয়। So এইখানেও কাহিনী দেখো একই। এর উপরের অংশটা কাইরাল কার্বন ওয়ালা, এর নিচের অংশটা আবার কাইরাল কার্বন ওয়ালা। তাহলে কি হচ্ছে, উপরের যৌগটা যেদিকে আলো উপরের অংশটা, যৌগের উপরের অংশটা যেদিকে আলোকে বাঁকাইতে চাচ্ছে, নিচের অংশটা আলোকে তার বিপরীত দিকে বাঁকাইতে চাচ্ছে, যার ফলে এই যৌগের মধ্যে আলো পাঠাইলেও ও আসলে কোনো দিকে যাবে না। প্লেন পোলারাইজ লাইট যদি আমরা পাঠাই, আলো কোনো দিকে যাবে না। এইগুলাকে বলি হচ্ছে আমরা মেসোযৌগ। বুঝতে পারছেন কি মেসোযৌগ কেন মানে আলোক সক্রিয় না? বোঝা গেছে? জি ভাই। হ্যাঁ। ওকে, যদি এখন এই যৌগটার আর একটা কনফিগারেশন আমরা দেখাই, ধরো COOH, নিচে C, এখানে যদি OH থাকতো আর এখানে যদি H থাকতো, C এখানে যদি H রাখতাম আর এখানে যদি OH রাখতাম, নিচে COOH, বলেন এই যৌগটা কি মেসোযৌগ হইছে? না, এটা কিন্তু মেসোযৌগ হয় নাই। একটু ভালো করে তাকায় দেখো, এটা কিন্তু মেসোযৌগ হয় নাই। তার কারণটা কি, এর মাঝখান দিয়ে যদি তুমি একটা তল কল্পনা করো, এই তলের উপর আর নিচে দেখো তো মিরর হয় কিনা? এখানে কিন্তু মিররিং হচ্ছে না। OH এই পাশে পাচ্ছি H, এই পাশে H, এই পাশে OH। সো এটা কিন্তু মেসোযৌগ নয়, এইটা হচ্ছে মেসোযৌগ নয়। তাহলে বলেন এইটার কি আলোক সমানতা পাবো নাকি পাবো না? পাবো। এইটার আলোক সমানতা পাওয়া যাবে। 4 এই তো। সমান পাবো এটা। 4টা সমান 4টা। হ্যাঁ, এটার 2^2 মানে 4টা সমানও পাওয়া যাবে। ওকে, তাইলে চলো এগুলো তো শিখে ফেলছি। কোথায় যেন দেখলাম একটা ঝামেলা। মুভ টু দ্য টপ লেয়ার। ওকে, সো এরপরে আমাদের কি শেখা লাগবে? রেসিমিক মিশ্রণ শিখছি। অ্যানানশিওমার বা অ্যান্টিপড, এটাকে অনেক সময় অ্যান্টিমারও বলা হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডায়াস্টেরিওমার। জিনিসটা কি? ডায়াস্টেরিওমার হইতে গেলে কি লাগবে কত? আর অ্যানানশিওমার হইতে গেলে কি হওয়া লাগবে? অ্যানানশিওমার শুধু তারাই হবে যারা দর্পণ প্রতিবিম্ব। যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে পরস্পরের বলবো অ্যানানশিওমার। আর যদি এক্স্যাক্ট মিরর ফ্লিপিং না হয়, মিরর ইমেজ না হয়, তাহলে তারে বলবো হচ্ছে ডায়াস্টেরিওমার। এইটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। দর্পণ প্রতিবিম্ব নয়। ওকে, সো একটু দেখো তো ভালো করে, এই যৌগটা আর এই যৌগটা পরস্পরের কি মিরর ইমেজ নাকি না বলেন? মিরর ইমেজ। এইটা স্টার মারতে হবে, এটাও স্টার, এখানেও একই অবস্থা।
সবগুলোতেই মোটামুটি এই মাঝখানের দুইটা কার্বন হচ্ছে কাইরাল কার্বন। তাহলে বলেন এখানে কে কে তোমার নাম্বার দিয়ে দিচ্ছি। এটা 1 নাম্বার গঠন, এটা 2 নাম্বার গঠন, এটা 3 নাম্বার গঠন, এটা 1 আর 4 2 নাম্বার গঠন। পরস্পর এনানসিওমার, 3 আর 4 পরস্পর ডায়াস্টেরিওমার। 1 আর 2 মিরর ইমেজ না? এটা যদি মিরর হয় তাহলে 1,2 এটা কি বলেন, এনানসিওমার নাকি ডায়াস্টেরিওমার? এনানসিওমার। এনানসিওমার। আচ্ছা 1 এর সাথে 3 দেখো তো কি? এটা তো মিরর না? তাহলে 1 আর 3 হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার। তারপরে বলো 1 এর সাথে যদি আমি বলি 4, 1,4, 1 আর 4 পরস্পরের কি বলেন? তাকায় দেখেন ভালো করে, মিরর কি হচ্ছে? না ভাইয়া, এটাও ডায়াস্টেরিওমার। এইটাও ডায়াস্টেরিওমার হবে। আচ্ছা তারপরে 2 এর সাথে 1 তো আগে চিন্তা করা হয়েছে, 2 এর সাথে এবার তাহলে কোনটাকে বসাবো? 3, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকটা বসায় দেখতেছি। 2 এর সাথে 3 কি বলো? ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার। তারপরে বলো 2 এর সাথে এবার তাহলে কাকে বসাবো? 4 বলো, 2 এর সাথে 4 কি? এনানসিওমার। তো দাদার মাথা মার, এটাও ডায়া। এটাও 3 আর 4 ডায়াস্টেরিওমার। হবে এনানসিওমার। 3 আর 4 কি? মিররিং হয়েছে। এনানসিওমার। তাহলে হচ্ছে 3 আর 4। এই মেয়েটার নাম জানো কি? আসমা। তুই বুঝিস না এই ব্যাপারটা, একটু ভালো করে তাকায় দেখ। 3 আর 4 কে কেন এনানসিওমার বলতেছে? বিকজ এটা পারফেক্টলি মিরর ইমেজ, একজন আর একজনের মিরর কিনা তাকায় দেখেন। হাইড্রোজেন বামে, ওটার হাইড্রোজেন ডানে, এটার ক্লোরিন বামে, ওটার ক্লোরিন ডানে, সো পারফেক্ট মিরর। সো এই জন্য এই দুইটা পরস্পরের এনানসিওমার। আচ্ছা আর কি কি চিন্তা বাকি আছে আমাদের এখানে? 3 এর সাথে 4 বসাইছি, এবার 4 এর সাথে 1 বসছে, 4 এর সাথে 2 বসছে। এই বেটা 4 এর সাথে 2 বসছে, হ্যাঁ বসছে, হ্যাঁ ঠিক আছে। 6টা এতগুলো হয়েছে না আর স্ট্রাকচার, হবে? 6টা হয়েছে, রাইট। ওকে, সো আশা করি বোঝাছেন আপনারা কাহিনীটা কি। সহজ জিনিস আমরা অযথাই পেঁচাই, তবে জেনে রাখো এগুলো আসলে এভাবে বের করতে হয় না। এখানে আসলে আরএস কনফিগারেশনের একটা ব্যাপার আছে। আমরা তো আর আরএস শিখি না, আমরা গরিব দেশ, তাই আমরা এইভাবে শিখি আর কি, গরুর মতো মিরর ইমেজ খুঁজি। ওকে চলো, সো ওইটাও তাহলে শিখিয়ে দেন ভাই। সেটাই, এমনি তো শেষ করতে পারতেছি না, আবার গালি খাওয়ানোর ব্যবস্থা করতেছে। শোন ভাই, বাঙালি যে জিনিস, বাঙালিরা ভালো করে শেষ করালে কোনো লাভ নাই, বাঙালিরা শেষ করাই দিতে হবে, যেন তেনভাবে হোক শেষ করে দিলেই হয়। ওর যে জীবন শেষ হয়ে যায় এতে কিছু কারোর হয় না। যত বড় কোচিং সব দেখবা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কেন? এ ভাই দায়িত্ব জ্ঞানহীন, বুঝছে কি বোঝে নাই, নিতে পারছে কি নিতে পারে নাই, ব্যাপার নাই, এগুলো তাদের দেখারই শুরু বিষয়। করতে হবে না, তাই আরেকটা ব্যাচ শুরু করতে হবে, রাইট? ব্যবসা, ব্যবসা না ধান্দা। ওকে, সো এটা কি মেসোযোগ হয়েছে নাকি হয় নাই? টাকা দেখেন তো, এটা একটা কাইরাল সেন্টার, হইছে ভাই। এটা একটা কাইরাল সেন্টার। এই যৌগটাই আঁকতে চাইছিলাম ওই সময়, সো এই আঁকতে যায় আরেকটা লিখে ফেলাইছে গুরুতে আর কি। ওকে, তারপরে চলো এই যৌগ দুইটার মধ্যে একটু তাকায় দেখো কি অবস্থা। এই দুইটা বলো পরস্পরের কি? 1 আর 2 তাকায় দেখো তো। ডায়াস্টেরিওমার। না। এইটার সাথে ওইটা মিরর তো হচ্ছে না, মিরর হচ্ছে কি? না। না হচ্ছে না। না কেন হচ্ছে ভাইয়া না? যোগ দুটো আলাদা। হ্যাঁ যৌগ দুইটা কোথায় আলাদা? ও সরি, এই ভুল করছে, যৌগ দুইটা আলাদা না রে গরু, বুঝিস না আমাদের টাইপিস্ট তো বেতাল। এবার বল, এবার ভালো করে বলেন, ডায়া। বল ডায়াস্টেরিওমার নাকি এনানসিওমার? ডায়াস্টেরিওমার। এই দুইটা হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার। কেন বুঝাচ্ছ? তুমি নিচের কার্বনটা চিন্তা করো, এরও বাম পাশে হাইড্রোক্সিল, ওরও বাম পাশে হাইড্রোক্সিল, সো মিরর ইমেজ না, কিন্তু মিরর ইমেজ না হইলে আমরা কি বলবো? ডায়াস্টেরিওমার। আচ্ছা তারপরে 2 আর 3 কি বলেন? 2-3 তো সেম ভাই। ও 2 আর 3 আবার হচ্ছে সেম, একই জিনিস। গরুরে কি করতে বলছে আর কি করছে, এটা যদি ওপাশে পাঠায় দেই, দাঁড়াও, এইখানে লেখার কথা ছিল OH, আর এইখানে হচ্ছে কালো। বলো এবার কি? OH, এবার এনানসিওমার। একটু দাঁড়াও, একটু দাঁড়াও,
এখানে এইটা বাদ দেই, যদি OH হইছে আর তাহলে উপরের হাইড্রোজেন আর এইটাকে ওএইচটাকে যদি- চেঞ্জ করে দিলে হয়। এইটাকে অন্ধকার করে দেই। বলো তাহলে আবার চিন্তা করো সরি বলো। এই এনানসিয়াম দুইটা যৌগ পরস্পরের এবার হচ্ছে এনানসিওমার হয়েছে, আমি যেভাবে লিখছি এনানসিওমার। এই দুইটা যৌগ পরস্পরের কি হবে বলেন তো? ডায়াস্টেরিওমার। আসল কথা হচ্ছে এই যৌগটা হচ্ছে মেসো যৌগ। এই যে তাকায় দেখো ভালো করে, তোমরা বোঝো নাই আমার কথা। এটা হচ্ছে মেসোফর্ম। এগুলা কিন্তু কোনোটা মেসোফর্ম না, ভালো করে তাকায় দেখো, মেসোফর্ম না। এই দুটো পরস্পর এনানসিওমার, কিন্তু এটা হচ্ছে পিওরলি আলাদা জিনিস, মেসোফর্ম। এর কোনো আলোক সমানো হবে না। ওকে, সো এবার চলেন কোশ্চেন আনসার দেই। অনেক থিওরি পড়া হয়েছে। বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। বেনজিন বলয়ে দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে যৌগটির কয়টি সমানো সম্ভব বলো তো? দুইটি প্রতিস্থাপক যুক্ত আছে কোন টাইপের জায়গায়? আমরা দেখছিলাম ধরো বেনজিনের সাথে দুইটা যদি OH থাকে এরকম হইতে পারে, আবার বেনজিন বলয়ের সাথে দুইটা ধরো যে CH3 থাকতে পারে, তাই না? জাইলিন বলছিলাম এটাকে আমরা। তারপরে ধরো বেনজিন বলয়ের সাথে একটা টলুইনের CH3 আছে আর একটা OH আছে, এই টাইপের যৌগের কথা বলছে। তাহলে বলেন তো এদের কয়টা করে সমানো সম্ভব হবেন? এইটার ক্ষেত্রে অর্থ মেটা প্যারা হয় না? অর্থ মেটা প্যারা, প্রত্যেকটার এক একটা অর্থ মেটা প্যারা হবে। তিনটা তোমরা কি সমানো বুঝছো? সম্ভব। তিনটা সমানো সম্ভব। এবং এই সমানুগুলা কি ধরনের সমানু বলো তো? দ্বিপ্রতিস্থাপিত যে বেনজিন জাতক তাদের যে তিনটা করে সমানু হয় প্রত্যেকের, বুঝলাম। এগুলা কি ধরনের সমানু বলো তো? এই রে গরুর দল, অবস্থান সমানু। কার্যকরী মূলকটার অবস্থানটা চেঞ্জ হচ্ছে না, বুঝিস নাই আমার কথা বাবা? এই হাইড্রোক্সিল মূলকের এবার লোকেশন বুঝতে চেঞ্জ হচ্ছে, আর তো কিছু হচ্ছে না। সো তাহলে তিনটা করে সমানু হবে। আমাকে এই জিনিসটা কে শিখাইছিল জানোস? আমার এই বন্ধুটা। তারপরে তোর আমার আব্বু যেদিন মারা গেছিল HSC পরীক্ষার, ম্যাথ পরীক্ষার আগের রাতে ওর বাসায় যেয়েছিলাম, ও আমাকে নাটক করে ডেকে নিয়ে গেছিল। আরিফ, কিছু অঙ্ক বুঝতেছি না, একটু আসবি? আমি বললাম, সারা জীবন তুই আমাকে অঙ্ক পড়াইলি, ম্যাথ পরীক্ষা কালকে সকালে, তুই এখন অঙ্ক বুঝতেছিস না, নাটক করস। তো পরে বন্ধু মানুষ বলছে যাই, পরে বুঝছিলাম আচ্ছা ওই শতানিটা করছে আমাকে জাস্ট বাসার বাইরে বের করার জন্য আর কি। চলো, তারপরে C6H3Cl3 যৌগে কয়টি সমাণু আছে? C6H3Cl3 কে চিনছেন আপনারা? এ তো বেসিক্যালি প্রথমে ছিল C6H6, বেনজিন ছিল। এই বেনজিনের কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে বলো তো? তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে তিনটা ক্লোরিন ঢুকছে। তো ধরো আমি যে এইখানে তিনটা ক্লোরিন লাগাইলাম, এখন ভাবো এই তিনটা ক্লোরিন আর কোথায় কোথায় যাইতে পারে, আর কি কি কনফিগারেশন হইতে পারে? এরও তিনটা সমানো সম্ভব। এইটাকে আমরা ঘুরায় যদি এইখানে দেই তাহলে কি আরেকটা কনফিগারেশন হয়ে গেল না? জি ভাইয়া। হ্যাঁ। আরেকটা হইল। আর কি সম্ভব বলো? এইটাকে ঠিক রেখে যদি আমি এই বস্তুটাকে এই পাশে দেই তাহলে কি আরেকটা সমান হইল না? এই যে আরেকটা সমান। আবার এইটাকে যদি আমি ওইখানে নিয়ে যাই সেটা যে ওই সমান হবে, এটা কি বুঝতেছো? প্রথমটাই হয়ে জি যাবে। ভাই, আগেরটাই ফিরে আসবে। তাহলে আর কি সম্ভব? কয়টা সমান হবে? না ভাইয়া, তিনটাই সম্ভব। আরেকটা কিভাবে সম্ভব বলেন? ওই ক্লোরিনটাকে আমি যদি আবার মানে এই তিন কর্নারে মানে একদম সমানভাবে 120 ডিগ্রি করে ভাগ করে দিই। কি 120 ডিগ্রি ভাগ করতেছে বল, কোথায় দিব? এইটাকে এখানে দিলে তো একই জিনিসই হবে। আচ্ছা, এটাকে যদি এইখানে নিয়ে আসি, হ্যাঁ ওটার কথা বলছি। এটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি তাহলে এটা কি আরেকটা সমান হইলো না? এটা দেখো তো কারোর সাথে মেলে কিনা। এখানে মেলে না, মেলে না, তার মানে চারটা সমান হবে আর কি। ওকে, তাহলে চারটা সমান হবে। এই টাইপের যৌগ মানে একটু প্র্যাকটিস করলে মাথায় থাকে, এরপরে আর করা লাগে না। পরীক্ষার হলে এমন না যে তোমার বসে বসে করা লাগবে। সো যদি সেম তিনটা প্রতিস্থাপক থাকে। প্রশ্নে ভাইয়া হাইড্রোজেনের সংখ্যা এখানে কি তো ঠিক মনে আছে? হয় 2 নাম্বার আর 3 নাম্বারটা একই হয়ে গেছে। না, এক না, আলাদাই। এই দুইটা জিনিস কি একই একই না? হয়ে গেছে, একই হয়ে গেছে। একটু তাকায় দেখো, আমি যদি নাম্বার দিই তাহলে ভালো বুঝবা।
1 2 3 4, 1 3 4 এ আছে। এটার তখন 1 2 যাবে কোনখান থেকে বলেন তো? এইখান থেকে যাবে না? 1 2 জি ভাই, 3 অ্যান্টি 4। ক্লকওয়াইজে গেলে এই দুইটা একই কিন্তু হয়ে সেম যায়, তিনটাই হবে সমান। সেম। সুশান্ত বলেছে এটা কি ফেলার কোনো উপায় আছে? এই যে রাইট। আচ্ছা, সো যদি তিনটা প্রতিস্থাপক থাকে এবং তিনটাই যদি সেম হয় তাহলে আমরা এই তিন ধরনের কনফিগারেশনই পাবো। এই সবাই বুঝছিস তো এই দুইটা যে আসলেই সেম? আমি খেয়াল করি নাই, রাইট? বুঝতে বুঝা পারছি। না কেউ? বুঝতে পারছি। আচ্ছা, CH3O CH3C2 CH2 CH3 এই যোগটার নাম কি বলেন তো? CH3O CH, এখানে 3 হবে না, এখানে 2 হবে। শতাব চন্দ্র স্ক্রিনশট মার্ক করে দিও যে এখানে ঝামেলা। CH2 হবে। বলো কতগুলো সমানো সম্ভব? এই যোগটার নাম কি বলো তো? CH2 CH3। এই যোগটা এখন যেভাবে লিখছি তাতে নাম কি হয়েছে? এই পাশেটার নাম হচ্ছে প্রোপাইল মূলক, এই পাশেটা মিথাইল মূলক। তাহলে এম আগে আসবে, মিথাইল প্রোপাইল ইথার, অথবা বলা যাবে মিথক্সি প্রোপেন, হ্যাঁ, অথবা বলা যাবে দুইটার 2 অক্সা বিউটান, সরি বিউটান না তো, পেন্টান। 1 2 3 4 5, 2 অক্সা পেন্টান। আচ্ছা যাই হোক, সো এখন বলো এটার কয়টা সমানো সম্ভব? আমি যদি অক্সিজেনটাকে সম্ভব। এখানে রাখি, এটা একটা কনফিগারেশন। যদি অক্সিজেনটা এখানে যায় তাহলে দুইটা, মাঝখানে রাখলে আরেকটা হবে। এইখানে গেলে কিন্তু একই জিনিসই হয়, এখানে অক্সিজেন গেলে কিন্তু প্রথমটাই হয়ে যায়। বুঝতে পারছিস কি? তাহলে আমাদের টোটাল কনফিগারেশন কয়টা? দুইটা পসিবল, দুইটা। এখন কি সমানো চাইছে? মেটামার সমানো, মানে অবস্থান সমানো আর কি। মেটামারিজম তো বুঝো, অবস্থান সমানতা। তো তাহলে কয়টা সমানো হবে? দুইটা। বুঝেছো? বোঝো না? জি ভাই, বুঝতে হ্যাঁ। পারছি। কোন যৌগটি টটোমারিজম প্রদর্শন করবে বলো তোমরা? টটোমারিজম কারা দেখায়? কিটো ইনল টটোমারিজম মেইনলি বইতে কিটোন। যেটা আলোচনা করা আছে, কিটোন যৌগগুলো দেখাবে। সো সবই তো কিটোন দিছে, এটা বাদে এটা কি জানো? এই যৌগটার নাম কি? এই যৌগটার সংকেত হচ্ছে এরকম, বলেন তো এই যৌগটার নাম কি? এটাকে বলা হচ্ছে ডাইফিনাইল। ডাইফিনাইল, দুইটা ফিনাইল মূলক লাগানো আছে, এটাকে বলে ডাইফিনাইল। সো ডাইফিনাইল তো অবশ্যই কি দেখাবে না? টটোমারিজম দেখাবে না। আমার মনে হয় এখানে প্রশ্ন একটু ভুল আছে, হোয়াট এভার। সো এই যৌগটা কি বলছে? C6H5, তারপরে কি? C6H5, তারপরে কি দিছে? CHO, মানে এখানে C ডাবল বন্ড O, তারপরে কি? H। এখন বলেন তো এই যৌগটায় যদি টটোমারিজম দেখাইতে হয় তাহলে ডাবল বন্ডটা সুইচ করতে হবে ডানে অথবা বামে। ডানে করা কি পসিবল? না, পসিবল না। যদি করা পসিবল না হয় তাহলে ও কোন দিকে করবে? বামে করবে। এখন বামে করতে গেলে কি করা লাগবে বলো? এইখানে একটা পাইবন্ড ছিল, ধরো এখানে আর একটা পাইবন্ড ছিল, এখানে একটা পাইবন্ড ছিল। যদি পাইবন্ডটা এদিকে সুইচ করা লাগে তখন এই যে এটাকে আমি ঘুরাই দিলাম এদিকে, এটা এদিকে চলে আসলো, এই কারণে তো যোজনী বেড়ে যাচ্ছে। তখন কি করা লাগবে বুঝছেন তো? এই পাইবন্ডটাকে কি খুলে ফেলতে হবে না? বুঝা না? হ্যাঁ, খুলে ওই যে পাশেরটাই দিতে হবে আর কি, প্রতিটাই এমন হবে। এইখানে একটা হাত হবে, আর ওর মানে এই পাইবনটা ভাঙার কারণে এই কার্বনের যে দুইটা মানে এই দুই পাশের কার্বনের যে দুইটা হাত হয়েছিল, একটা হাত তো খুলে গেল, আর আরেকটা হাত চলে গেল হচ্ছে এই পাশে, আর একটা হাত চলে গেল এই পাশে পাই বন্ধনের সাথে যুক্ত হওয়ার জন্য, মানে পাই গঠন করার জন্য। তাইলে এবার বলেন ওইখানে আমার একটা কি দেওয়ার কথা ছিল? হাইড্রোজেন না? কিন্তু এই কার্বনের কাছে কি আসলে হাইড্রোজেন ছিল যে ও দিবে ওই পাশে? তোমরা মনে হয় বোঝো না আমি কি না। বলছি। এটা তো দিতে পারবে না। সো বেনজালডিহাইডের আমরা কি পাবো না? টটোমারিজম পাবো না। আমি একটু ক্রস চেক করে আসি। TAUTOMERISM, টটোমারিজম অফ বেনজালডিহাইড। বেনজালডিহাইড, এই যে দেখছো যে কথা বলেছিলাম, বেনজালডিহাইড ডাজ নট এক্সিবিট টটোমারিজম বিকজ অফ হোয়াট? আলফা হাইড্রোজেন নাই তো। আলফা হাইড্রোজেন কাকে বলে মনে আছে? আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকে। সো আমার এই যে যদি বেনজিন হয়, এটা যদি CH হয়, কার্যকরী মূলক হচ্ছে এইটা যে কার্বনের সাথে কানেক্টেড সেটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এই পয়েন্টটাতে কোনো কি নাই? আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন নাই। আলফা হাইড্রোজেন না থাকলে আমরা জানি টটোমারিজম দেখায় না। মনে আছে কি আপনাদের? কারণ আলফা হাইড্রোজেনটা প্রোটন শিফট হয়। হ্যাঁ কি বললি?
শর্ত ছিল দুটো, মানে দ্বিবন্ধন থাকতে হবে আর হ্যাঁ। হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। দ্বিবন্ধন না, মানে কার্বনিল বা এই টাইপের প্রচন্ড তড়িৎনাত্মক মৌলের সাথে পাই বন্ড থাকা লাগবে আর কি। আচ্ছা, সো এইটা তোমার টটোমারিজম প্রদর্শন করবে না, এইটা করবে না, এইটা তো করে, এটা কি করে? হ্যাঁ, এটা করার কথা। এটা কি দেখেন তো একটু চিন্তা করে, বেনজোফিনন, তাই না? সরি, অ্যাসিটোফিনন। এটা হচ্ছে CH3 লিখলাম, বন্ড সি, ডাবল বন্ড ও, এই পাশে হচ্ছে বেনজিন। বলো পাই বন্ডটা লাফ দিয়ে আসবে কোন দিকে? বেনজিনের দিকে যাবে নাকি CH3 এর দিকে আসবে? বলো। CH3 এর দিকে। CH3 এর দিকে যাবে, কারণ ওইখানে আলফা হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন এখানে উঠতে পারবে। তাহলে এইটা হচ্ছে তোমার টটোমারিজম প্রদর্শন করবে। এইটার কথা চিন্তা করো তো, দুই পাশেই বেনজিন আছে, বোঝা না? এইটা দুই পাশেই বেনজিন আছে, সি ডাবল বন্ড ও, এই পাশেও একটা বেনজিন। সো এই যৌগটা কি তোমার টটোমারিজম দেখাবে? বলেন। এটা না, দেখাবে কি? এটাও দেখাবেন। এইটাও দেখাবে না। সো তাহলে আসলেই শুধুমাত্র দেখাবে অ্যাসিটোফিনন, এই যৌগটা। সবাই কি বুঝতে পারছিস? মানে এটার তো দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। বোঝা নাই? বোঝা নাই? বুঝতে পারছি। টটোমারিজম গতকালকে দেখাইছিলাম। সুশান্ত, বোঝো নাই? হ্যাঁ, সুশান্ত চলে গেছে। চলে গেছে। আচ্ছা ঠিক আছে। C5H12 যৌগের গাঠনিক সমাণু কয়টি? চলো করি একটু আমরা। C5H12 পেন্টেন না ওইটা? CH3 CH2 CH2 CH2, তারপরে কি CH3। বলেন এইটার কয়টা সমাণু সম্ভব? গতদিন আমরা দেখছিলাম মনে হয় 3টা গাঠনিক সমাণু সম্ভব। গাঠনিক সমাণু মানে বুঝছো তো? গাঠনিক সমানুতা আর একটা ছিল স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতার 5টা টাইপ ছিল: চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, আরেকটা কি মেটামারিজম, টটোমারিজম। এখন এর তো মেটামারিজমও হবে না, টটোমারিজমও হবে না। হ্যাঁ, অবস্থান সমানুতা হওয়ার কিছু নাই। অবস্থান সমানুতা কাকে বলে? কার্যকরীমূলকের অবস্থানটা যদি শিফট হয়, এর কার্যকরীমূলকের অবস্থান কোথায় শিফট করবা? করার তো জায়গা নেই। তাহলে কি হবে? কার্যকরীমূলক সমানুতা তো এর হবে না। এর ক্ষেত্রে কি করা যাবে? একমাত্র হচ্ছে শিকল সমানুতা করা যাবে। আর এই শিকল সমানু হবে হচ্ছে 3টা, মনে নাই? আইসো, এটা হচ্ছে এন পেন্টেন। আরে ভুলে গেছে রে সব। এটা হচ্ছে এন পেন্টেন। তাহলে এখানে কি CH3 একটা টেনে নিয়ে যদি নিচে বসায় দেই, আমরা যদি এই কাজটা করি যে এই হাতটা ঘুরায় ওইখানে যে মাথায় CH3টা ছিল ওকে যদি আমরা এইখানে বসাই, তাহলে কি এটা আরেকটা সমান হয়ে গেছে না? আর ওই মাথার 3টাকে বানায় দিব কি, সরি 2টাকে বানায় দিব হচ্ছে 3। তাহলে এটারে আমরা কি বলছিলাম বলেন তো? আইসো আজকে পাচ্ছেন। পেন্টেন অথবা 2 মিথাইল বিউটেন। সেইটা আর একটা অবস্থান সমাণু। আর একটা অবস্থান সমাণু কেমনে বানানো যাবে? ওই CH3টাকে আবার আমরা মাথায় তুলে দিব। ওই মাথার যে CH3টা আছে এটাকে যদি আমরা এই মাথায় তুলে দেই আর এই হাইড্রোজেনটাকে ফেলে দেই, তাহলে এই বন্ডটা আবার এইখানে চলে গেল, এই যে দেখো। আর ওই পাশে CH ছিল, ওটা হয়ে যাবে CH3, এরকম। সো এটাকে আমরা কি বলছিলাম? নিও পেন্টেন, অথবা কি বলা যায় 2,2 ডাইমিথাইল প্রোপেন। সো এটার গাঠনিক সমানতা বলতে অবস্থান সমানতাই বুঝাইছে। কয় ধরনের সমাণু সম্ভব? 3টা। বুঝতে পেরেছো? বোঝা না? আর কোনো কনফিগারেশনে যেতে পারবো না তো। আচ্ছা, তারপরে চলেন C3H8O এর কয়টি সমাণু সম্ভব? C3H8O একটা অক্সিজেন, তার মানে কি হবে? CH3O CH2 CH3। দেখো তো হয়েছে কিনা আমার C3H8O। 3 আর 2 5 আর 3 8, 8টা হাইড্রোজেন। হ্যাঁ ঠিক আছে, এইটাই। এইটার কয়টা সমাণু হবে বলেন? এটা যেহেতু একটা ইথার যৌগ, ইথার যৌগকে কি লেখা সম্ভব? অ্যালকোহলে লেখা সম্ভব না? অ্যালকোহল। হ্যাঁ, তাহলে অ্যালকোহল লিখলে কি অ্যালকোহল লেখা যাবে? ওই OH, এটারও ধরো এই পাশে পাঠিয়ে দিছি। তাহলে CH3 বন্ড হচ্ছে CH2, বন্ড হচ্ছে CH2, বন্ড হচ্ছে কি OH, এটা লিখলাম। আচ্ছা, আর কি করা যাবে? যেহেতু এই ফরম্যাটে আসছে OH টা তাহলে মাঝে OH-টাকে নেওয়া মাঝখানে নেওয়া যাবে। তাহলে আমরা আবার লিখতে পারবো হচ্ছে এই 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল ফরম্যাটে লেখা যাবে, এই যে। ওকে, আর কিছু লেখা যায় বলেন? একটা ইথার ফর্ম ছিল, না ভাইয়া। ইথার থেকে অবস্থান সমাণু বানাইতে পারবো না, কারণ অক্সিজেনটাকে যদি আমি এই পাশে নেই তাহলে একই জিনিসই হবে, আগেরটাই থাকবে। তাহলে কি হচ্ছে বলো? আর কি কোনোটা হচ্ছে? অ্যালকোহল, অ্যালকোহল থেকে আর কিছু করা যাচ্ছে না। না, এটাই আমার মতে 3টা সমাণু হচ্ছে। তাহলে কয়টা সমাণু? 3টা সমাণু সম্ভব। বুঝেছো? এটাই মনে হয় অনেকবার প্রশ্নে আসছে, এটাই বেশ কয়েকবার আসছে। তারপরে
এইটা এবং এইটার মধ্যে বিদ্যমান সমানতা হচ্ছে, আপনারা বলেন এই দুইটা পরস্পরের কি সমান? বলো। স্টেডিও সমান। তোমার দাদার মাথা সমানো, অবস্থান সমানো। এই দুইটা যৌগ পরস্পরের কি সমান একটু খেয়াল করো। যৌগটা কি দেওয়া আছে? CH3 CH2 CH ডাবল বন্ড হচ্ছে CH2। এখন এই যৌগের ডাবল বন্ডের লোকেশনটা জাস্ট একটু শিফট করছে। এই ডাবল বন্ডটা নিয়ে চলে আসছে হচ্ছে এই জায়গায়। তখন কি হবে? এই CH2 এটা গায়েব হয়ে গেল, আর এইখানে কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। আর এইখানে হচ্ছে তোমার 2 এর জায়গায় হয়ে যাচ্ছে হলো 3। তোমরা কি বুঝতে পেরেছো? এই যে দেখো, ডাবল বন্ডটা জাস্ট এই পাশে নিয়ে আসছি, বুঝেন নাই ব্যাপারটা? ডাবল বন্ড হ্যাঁ, এখানে আনার কারণে এই হাইড্রোজেনটা ওই পাশে চলে গেছে, ঠিক আছে? তাহলে এই দুইটা যৌগ পরস্পরের কি সমানু বলো তো? কার্যকরী মূলকের অবস্থানটা শিফট হয়েছে না? হ্যাঁ, জি ভাইয়া। এই যৌগের কার্যকরী মূলকই তো ডাবল বন্ড। সো কার্যকরী মূলকের অবস্থান শিফটিং এর কারণে যে সমানতা হয় তাকে কি বলে? তাকে তো অবস্থান সমানতা বলে। এখন দ্বিবন্ধন ত্রিবন্ধনের যে অবস্থান সমানতা, সেটাকে কি মেটামারিজম বলে? বলে না তো। মেটামারিজম কাকে বলে? কার্যকরী মূলক যখন মূল শিকলের ভিতরে বসে থাকে, অর্থাৎ দ্বিযোজী কার্যকরী মূলক হওয়া লাগে। ইথার, কিটোন, কিটোনও যদিও হয় না, আমাদের বই অনুযায়ী হয়। তারপরে তোমার এস্টার, 2 ডিগ্রি অ্যামিন, মনে কি পড়ছে আপনাদের? মনে পড়ে না এদের? ওকে, সো স্টেরিও সমানতা কেন বলবো বাবা? স্টেরিও সমানতা তো এইটার হবে, এইটার জ্যামিতিক সমানতা হবে, এইটার আবার জ্যামিতিক সমানতা হবে না। বুঝছেন কি? মানে এইটাকে আমি সিস আর ট্রান্স দুই ফর্মে লিখতে পারবো আর কি। বাট এই যৌগ তো দেয় নাই তোমাকে, দুইটা যৌগ দিয়ে বলছে এই দুইটা পরস্পরের কি, এই দুইটা পরস্পরের কিন্তু অবস্থান সমানতা। ভাই আসলে কি সবাই বুঝছিস নাকি আমার সাথে তাল মিলানোর জন্য বলতেছি আমি জানি না। স্যার বুঝতে জি পারছি। বুঝতে ভাইয়া। আচ্ছা, তারপরে চলো, টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি বলো? প্রোপানন তো অবশ্যই করে, প্রোপিন করবে না, প্রোপানল করবে না, প্রোপানোইক অ্যাসিডও করবে না, করবে হচ্ছে প্রোপানন। কিটোন দেখছেন? করবে। আমি কিন্তু আপনাদের খুব কঠিন কোনো জিনিস শিখাই নাই, মৌলিক জিনিসগুলো ধরাই দিছি, তাতেই আমি কত প্রশ্নের উত্তর করতে পারতেছি। এই প্রশ্নগুলোই আসবে তোমাদের, দেখবে ইনশাল্লাহ। আচ্ছা, C3H8 সংকেতে কতগুলো অ্যালকাইন সম্ভব বলে দিছে, অ্যালকাইনের কথা। তাহলে C3H8, C3 মানে কার্বন হবে 3টা, তাহলে এক ট্রিপল বন্ড এখানে দিয়ে দিলাম, বন্ড হচ্ছে CH3, এখানে CH3। এই একটা অ্যালকাইনই তো পাচ্ছি, আর তো দেখতেছি না। ও না, C3H6 হয়েছে, কিন্তু H8 তো হয় নাই। C3H8 আবার কেমন অ্যালকাইন হয়? ভাইয়া অ্যালকেনে হবে এটা। হুম, C3H8 তো একটা অ্যালকেন। C3H8 অ্যালকাইন লিখছে কেন? টাইপিং মিস্টেক। এটা একটু মিলায় দেখিস তো না কোশ্চেনটা। ভাই, টাইপিং মিস্টেক না ভাই, কোশ্চেন ব্যাংকেও অ্যালকাইনই লেখা আছে। অ্যালকাইনই লেখা। C3H8 এ অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। জি তো ভাইয়া। C3 হইলে তো হাইড্রোজেন হওয়ার কথা কয়টা? 3 দুগুণে 6 থেকে 2টা বাদ দিলে 4। চারটা। C3H4 হওয়ার কথা। C3H4 মানে হুবহু ভাইয়া, এটাই আছে। সংকেত অনুসারে 2টা হবে, আর অ্যালকাইন যখন বলবে তখন তো একটা হবে। তোরা ভাই বলছে বানাইতে C5H8 সংকেতে কতগুলো অ্যালকাইন সম্ভব, মানে কোশ্চেনে কোনো ভুল নাই। C5 বলছে, আমাদের এখানে তো C3 লেখা। ও হ্যাঁ, তাহলে টাইপিং মিস্টেক। ওফ। কোশ্চেন ব্যাংকে C5 দেওয়া আছে। শ্বেতাব চন্দ্র আসো নাকি? জি ভাইয়া আছি, করতেছি। টুকে নাও। ইস রে, এই ফলাটাকে লই আমি বড় বিপদে আছি। কই কি লিখতে আর কি লেখে, চোখে দেখে লিখতেই যদি এই ভুলটা করে, তাই তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা, C5H8 5 দুগুণে 10, 10 থেকে 2টা কম 8। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এইবার এটা অ্যালকাইন হবে। ওকে, তাহলে আমাদের এখানে কি যাবে? এখানে হবে CH2, তারপরে আবার হবে CH2, 1 2 3 4, Bond তারপরে CH3 মাথায় হবে CH3। এইটা হচ্ছে একটা অ্যালকাইন হইছে। আর কি কি অ্যালকাইন সম্ভব বলেন তো? ডাবল বন্ডটাকে এইখানে দিলে একটা অ্যালকাইন হবে, ডাবল বন্ডটাকে এইখানে দিলে আরেকটা অ্যালকাইন হবে। বুঝেছো কি আমার কথা নাকি? না, ভাইয়া ওই হবে না। হবে না তো? শিকল হবে, শিকল করা যাবে। আচ্ছা, তাহলে এইটা করা যাচ্ছে না। তাহলে আমাদের আরেকটা অ্যালকাইন হবে হচ্ছে এই ডাবল বন্ডটাকে আমি যদি এইখানে শিফট করাই, তাহলে তোমার এইখানে আর হাইড্রোজেন থাকতে পারবে না, তখন এটা চলে আসবে কাছে, তখন এইখানে আবার কি হয়ে যাবে? CH3 হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা অ্যালকাইন, ঠিক আছে না? দেখো তো। তাহলে 2টা অ্যালকাইন হয়েছে। আর কি কি অ্যালকাইন সম্ভব? CH3 শাখা বাইর করতে হবে।
তাহলে ধরো যে ওইখানে তো বের করা যাবে না। এই আর কই অ্যালকাইন পাইতেছস? শাখাও সম্ভব। ভাইয়া বড় ভাইয়া, কোচিং এর শাখা শিকল 4টা করা যাবে অ্যান্সার তো। দেওয়া আছে, 4টা, একটু দাঁড়াও তার মানে ভাবি। আরো 2টা হবে। আরো 2টা কিভাবে হয় আমরা একটু বানানোর চেষ্টা করি, একটু উপরে ভাবেন তো। থেকে CH3 যে CH2 এর সাথে এইখানে লাগাইতে হবে। CH3টাকে এই দিকে শিফট করানো যাবে, উপরেরটা থেকে হবে। আচ্ছা, তাহলে আমরা তখন কি লিখব? CH ট্রিপল বন্ড হচ্ছে C বন্ড CH2 না লিখে আমি যদি এখানে লিখি হচ্ছে CH, মাথার উপরে লাগাই একটা CH3, ডান পাশে লিখবো CH2, সরি CH3। দেখো তো আমার লেখা ঠিক আছে কিনা? CH3, জি ভাইয়া ঠিক আছে। কার্বন কয়টা? 1 2 3 4 5। হ্যাঁ ঠিক আছে, এই একটা কনফিগারেশন হইলো। আর কি হওয়া এবার সম্ভব? ভাইয়া সেখানে আমরা ট্রিপল বন্ড শিফট করব। ট্রিপল বন্ড এই অবস্থায় যদি ডানে শিফট করি, এই অবস্থায় যদি ডানে শিফট করি তাহলে কি খেলা হয় দেখো তো। CH3 পুরো জিনিসটা যদি এখানে আনি আমরা, তাহলে ট্রিপল বন্ডের জায়গায় এখানে সিঙ্গেল বন্ড হবে CH3, আর এখানে যদি আমি 2টা বন্ড দেই তাহলে না হচ্ছে না তো, এর তো যোজনী 5 হয়ে যাচ্ছে, দেখেছো? এই CH3টাকে আমরা উপরে CH3 এর সাথে লাগাইতে পারি না? ভাইয়া চাকরি যোগ করা যাবে। চাকরিকে চাকরিকে যাওয়া যাবে, অ্যালকিন আর কি। চাকরিকে অ্যালকাইন থাকবে না, চাকরিকে অ্যালকিন চাকরি হয়ে যাবে। অ্যালকিন হবে। কিন্তু ওরা তো বলে দিছে অ্যালকাইন সম্ভব। 1 2 3 4 5 3 4 হচ্ছে না তো, আর কেমনে সম্ভব? নোপ, উপরে আমার ডান মতে পাশে 3টা। CH3 কে নিচে দিয়ে লাগাবো নাকি? এটাকে না না, উপরেরটা। উপরেরটাকে নিচে নিয়ে গেলে কি আরেকটা সমান হবে? না না, এইটা সেমই থাকবে। ডান পাশের উপরের যে যৌগটা, এর উপরের যে যৌগটা সেটার। হ্যাঁ ওটার CH3টাকে নিচে নিয়ে লাগাবো, হ্যাঁ, একই তো জিনিস। আরে পাগলা। একই জিনিস। তাইলে আচ্ছা, তো আর সম্ভব যাই হোক, না। আমার মতে এই 3টাই। এখন দেখো এই জিনিসগুলো হইতে পারে আমার এই আনসারটা ভুল, আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এখন যেটা সেটা। কত সময় লাগলো? তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এত সময় পাবা আসলে? সো সমানতা নিয়ে না ভাইয়া, আগের যে প্রশ্নগুলো সলভ করছি সেগুলোতে কিন্তু এত সময় লাগে নাই, বাট এখানে লাগতেছে। দ্যাটস ওয়াই তোমার নিজের দক্ষতা দরকার, তোমাকে যাচাই করবে এইভাবেই, যে দেখিও কোন কোশ্চেনটা স্কিপ করে কোনটাতে যায়। এই টাইপের প্রশ্ন আসলে সোজা স্কিপ, এগুলো টাইম নষ্ট করে অযথা। একটা প্রশ্নের জন্য মন খারাপ করা যাবে না, এখানে যাদেরই মন খারাপ হবে তারাই হচ্ছে গাধা। এখন ধর তোরা কেউ একজন মন খারাপ করে ভাবতেছিস, আল্লাহ দেখছো আরিফ ভাইও তেমন একটা পারে না। আমি এটা পারতাম যদি আমি একটু প্র্যাকটিস করে তারপরে ক্লাস নেওয়া শুরু করতাম। লাভটা কি? তোর সামনে আমার একটু ভাব দেখানো হইলো যে আমি খুব পারি, তুইও মনে করলি যে এগুলো মনে হয় পারা যায়, বাট এগুলো অ্যাকচুয়ালি আসলেই কনফিউজিং কোয়েশ্চেন, এগুলোতে প্রচুর সময় নষ্ট করে। তোমাকে রিয়েল সিনারিওটা আমি দেওয়ার চেষ্টা করতেছি, এই জায়গায় তুমি যদি স্কিপ না করে এটা নিয়ে কামড়াকামড়ি করো, ইউ আর সিম্পলি ওয়েস্টিং সাম ভ্যালুয়েবল টাইম, যে টাইমটা তুমি অন্য জায়গায় ইনভেস্ট করলে আরও অনেক বেশি মার্ক তুলতে পারতে। সো এই ছাগলামিটা করা যাবে না। এই ছাগলামিটা কারা কারা করে এটাই স্যাররা দেখতে চায়, যে এখানে টাইম নষ্ট হবে। বুঝতে পারছেন কি? সেই কোশ্চেনগুলো আসলে আমার মতে স্কিপ করা ভালো। তবে এতক্ষণ যে সমানতার প্রশ্ন দেখাইছি, গতদিনও দেখাইছি, সেগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে। সো সমানতার প্রশ্ন আসলেই যে ছেড়ে দিব তা না, দেখবা, দেখা মাত্র তুমি বুঝবা। যথেষ্ট পরিমাণে কোশ্চেন ব্যাংক যদি প্র্যাকটিস করো, বড় কোচিং ছোট কোচিং যে কারোর প্রশ্ন ব্যাংক সলভ করলে না, বা যে ওদের যে স্যাম্পল কোশ্চেনগুলো থাকে সেগুলো দেখলে তুমি বুঝবা যে ভাই এটা আমার জন্য না, ওইটা আমার জন্য, ওটা আমি দেখলেই পারতেছি, এরকম আর কি। ভাইয়া শিখর প্রশ্ন ব্যাংকে এটা 3টাই দেওয়া আছে। হ্যাঁ 3টাই দিয়েছে? আমারটাতে তো 4টা দেওয়া আছে। তোমারটা ওই যে বেশি বড় কোচিং তো, তাই ওরা বড় বড় আনসার দিছে। ঠিকই ভাই, এটা 3টাই দেওয়া আছে এখানে। আচ্ছা ওকে। ডাইক্লোরোপ্রোপেন এর কয়টি গাঠনিক সমানতা আছে? আমি তো জানি 3টা আছে। হ্যাঁ ডাইক্লোরোপ্রোপেন, ও C3, সরি আমি ডাইক্লোরোবেনজিন পড়তেছিলাম। প্রোপেন যদি হয় হ্যাঁ বেনজিন তাহলে বললে কার্বন 3টাই আমার হইতো। 3টা, ডাইক্লোরো যেহেতু 2 দ্বিপ্রতিস্থাপিত সমাণু। আচ্ছা যাই হোক, করে দেখি। এইখানে ধরো একটা ক্লোরিন লাগানো আছে, এখানে তাহলে কি থাকবে? CH2, এখানে থাকবে CH2, এখানে থাকবে H2, এখানে একটা ক্লোরিন। এটা হচ্ছে ডাইক্লোরোপ্রোপেন। এখন এটার কয়টা সমাণু সম্ভব বলেন তো? 2টা না? এই 2 মাথায় ক্লোরিন থাকলো, এরপরে কি করব? এইটাকে টেনে নিয়ে আসবো ভিতরে, দ্যাটস ইট, 2টা। ও আরেকটা হবে তো, অপশনে ক্লোরিন 2 যদি তো নাই। দাঁড়া, ক্লোরিন যদি একই পরমাণুতে 2টা চলে আসে, অথবা কর্নারের তাহলে ঠিক পরমাণুতে আছে, চলে 4টাই যায়, হবে, 4টাই হবে তাহলে।
তোমরা কি বুঝছো আমার কথা? কেউ বুঝছো জি না? ভাই, আমি বুঝতে একা একা পারছি। কথা বলি। ধরো এইটার আরেকটা কনফিগারেশন কেমন হবে এরকম। তো এই ক্লোরিনটাকে আমি যদি মাঝখানে নিয়ে আসি তাহলে আরেকটা কনফিগারেশন হইলো। তারপরে আবার কি করা যায়, যদি আমি এই ক্লোরিন দুইটাকে একই প্রথমটার পরমাণুতে তুলে হাইড্রোজেনটা নিয়ে যাই, কেড়ে নিয়ে ক্লোরিন দিব। হ্যাঁ, তাহলে এখানে হাইড্রোজেন বাদ, এইখানে হয়ে যাবে CH3। আরে হাইড্রোজেন নিয়ে মাথা কামাইস না, হইছে আর কি। এই যে আচ্ছা, তাহলে এইখানে একটা হাইড্রোজেন কমায় ফেলে এখানে একটা বাড়ায় দিতে হবে, এখানে হবে CH3। আর কি করা যায় বলেন তো? একটা কর্নারে নিয়ে আর যাবো একটা কাজ দুটো করা chlorine। যায়, ওই কর্নারে হচ্ছে ক্লোরিন বসায় দেওয়া যায় এই জায়গায়। তাহলে তোমার এইখানে হবে হচ্ছে CH2, তাহলে তখন এটা হয়ে যাবে CH3 ভাই আর ওখানে ওর কাছে CH একটা হাইড্রোজেন থাকবে। বুঝতে কি পেরেছো সান্দুরা? কেউ বুঝে না? জি ভাই, তাহলে আমরা বুঝতে সমানও পারছি। পাচ্ছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা গঠন পসিবল। তাহলে দেখেন তো আনসারে 4 আছে কিনা? আছে ভাই। ও, তাহলে দেখছো আমরাও বড় কোচিং এর সাথে আনসার মিলাইতে পারি। কি মনে করছো? এই যে 4। তবে এগুলা বাসায় প্র্যাকটিস করে যাবা, যেন দেখা মাত্র পারো, তা নাহলে অযথা সময় নষ্ট করতে যাবা না। C4H10O, এটা খুব বিখ্যাত প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসছে। C4H10O এর জন্য সর্বোচ্চ কতটি ইথার যৌগের সমানো সম্ভব? ইথার বানানো লাগবে। C4H10O আমরা একটু লিখি, CH3 CH2O CH2 CH3, এটাই মনে হয় C4H10O। 4টা কার্বন আছে, হাইড্রোজেন কটা? 3 আর 3 6 আর 4 10, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে কয়টা সমাণু পাওয়া সম্ভব? অক্সিজেনটাকে যদি আমি এইখানে ঠেলে পাঠাই তাহলে আরেকটা সমাণু হবে। আর আর কোথায় 3টা পাইলি? চেইন ইথার বানাবো। সমান, হ্যাঁ, ও একটা চেইন বের করা যাবে, রাইট। আচ্ছা, তাহলে আমরা যদি একটু লিখি, দেখো, তাহলে CH2টাকে নিয়ে আসতেছি এই পাশে আর অক্সিজেনটাকে নিয়ে যাচ্ছে ও পাশে। এই যে একটা সমাণু হয়েছে। আর একটা সমাণু কি হবে? শিকল বের করতে হবে। তাহলে এই CH3টাকে আমরা নিচে নিয়ে যাচ্ছি, এই হাতটাকে এখানে নিয়ে যাচ্ছি, এই যে এখানে দিচ্ছি, তারপর এটা বাদ গেল, এটা কি হয়ে যাবে? CH3 হয়ে যাবে। ঠিক আছে না আমার লেখা? আর কিন্তু কোনোটা জি সম্ভব ভাই, না। আর 3টি হবে। আর তাহলে সম্ভব না। 3টা সমানো সম্ভব। দেখছো, বড় কোচিং এর সাথেও কিন্তু আমাদের মিলে যাচ্ছে। কত বড় বড় কোচিং আমাদের। কোনটি আলোক সক্রিয় যৌগ? এই যে এই প্রশ্নগুলো খুব মজার। কোনটি আলোক সক্রিয় যৌগ? প্রথমটাই তো না, প্রথমটা হবে না। প্রথমটাতে CH3 দুইটা চলে আসছে, দেখছো? প্রত্যেকটার গাঠনিক সংখ্যা টাকা লাগবে। দ্বিতীয়টা। এটাও হবে না। বাংলাদেশ। দ্বিতীয়টা হবে, রাইট। এক হাতে মিথাইল, এই যে এই কার্বনটা হচ্ছে সেন্ট্রাল কার্বন। এক হাতে মিথাইল, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে ক্লোরিন, আর এক হাতে ইথাইল। এইটার ক্ষেত্রেও হবে না, তাহলে হবে হচ্ছে বি। তোমরা কি বুঝেছো? এটার গাঠনিক সংখ্যা হ্যাঁ, থাকলে বুঝতে কেমন পারছি। হবে? গাঠনিক সংখ্যা থাকলেই দেখা যাচ্ছে এই কার্বনটা হচ্ছে সেন্ট্রাল কার্বন, ওর এক হাতে মিথাইল, এক হাতে হাইড্রোজেন, মিথাইল লিখছি, হাইড্রোজেন লিখছি, ক্লোরিন লিখে দেই, আর এক হাতে কি আছে? ইথাইল, CH2 CH3। সো এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। বাকি একটাও একে দেখবা গঠন কোনোটাই কাইরাল না। আচ্ছা, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়তা প্রদর্শন করে? নাইট্রোমিথেন। নাইট্রোমিথেন করবে না। নাইট্রোমিথেনের সংকেত কি বলেন তো? মিথেনের সংকেত হচ্ছে 4 হাতে 4টা হাইড্রোজেন থাকে, ওর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কে ঢুকছে? নাইট্রোমূলক ঢুকছে, এটাকে বলা হচ্ছে নাইট্রোমিথেন। তোমাদের কি মনে আছে? ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, এটার নাম কি? নাইট্রোমিথেন। বলেন এই যৌগটার বাণিজ্যিক নাম কি? ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। ক্লোরিনের সাথে কার্বনের সাথে 3টা ক্লোরিন আর একটা কার্বনে হচ্ছে নাইট্রো। এটাকে কি বলে? কিছু পারে না। কাঁদুনে গ্যাস। কিরে ভাই, এত বিখ্যাত জিনিস না শিখে গেলি কেমনে? ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, এটার বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। পিক্রিন। কি এগুলো দেখো নাই তোমরা? তো সুইসাইডের দিকে যাইতেছো। এই কমন জিনিসগুলো একটু দেখে ফেলো, নাই যে দেখাইলাম, আজকে শিখে ফেলবা, আর ভোলা যাবে না। যে ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, ক্লোরোপিক্রিন, এটা হচ্ছে বেসিক্যালি কাঁদুনে গ্যাস, ওই যে টিয়ার শেলের মধ্যে যেটা দিয়ে থাকে আর কি, টিয়ার গ্যাস। ওকে, তারপরে বাইফিনাইল কোনটা? একটু আগে চিনাইছিলাম আপনাদেরকে, 2টা বেনজিন র্যাডিক্যাল চশমার মতো এরকম কানেক্টেড থাকবে। হ্যাঁ, সো এটাকে বলা হচ্ছে বাইফিনাইল। তারপরে গ্লিসারলডিহাইড চিনো তো? গ্লিসারিন চিনো? গ্লিসারিনের আসল নাম কিন্তু গ্লিসারল। সো এখানে থাকবে কি? 3টা CH2 থাকে,
তিনটা CH2 থাকে, ওইখানে কি থাকে OH থাকে, আর এইখানে সম্ভবত CHO লাগাই দিলে HCHO নাকি আমার খেয়াল নাই, এটাকে বলে গ্লিসারঅ্যালডিহাইড। আমরা একটু গুগল করে দেখে আসি। GLYCERALD গ্লিসারঅ্যালডিহাইড ফর্মুলা বা স্ট্রাকচার দিলে ভালোই তো। ওই বেটা গ্লিসারঅ্যালডিহাইড স্ট্রাকচার মাঝখানে তো CHO, ও একটা জায়গায় হচ্ছে CHO আসবে আর কি, বুঝছি। এটা কি গ্লিসারল ছিল না? এটা তো CH2 হবে না, CH হবে। আচ্ছা দেখো, এই তিনটা প্রতিস্থাপিত হবে না, আসলে একটা প্রতিস্থাপিত হবে। এখানে বাকিগুলো OH, তো OH এখানে থাকবে। OH। হ্যাঁ, এইটা শুধুমাত্র হয়ে যাবে আমাদের CHO, তাইলে তাকে বলা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। ঠিক আছে, গ্লিসারিন থেকে গ্লিসারঅ্যালডিহাইড, এগুলো অনেকদিন দেখি না তো, না দেখলে ভুলে যায় মানুষ, স্বাভাবিক। সো তোমাদেরকেও দেখাইলাম যে কনফিউশন আসলে তখন ক্লিয়ার করবা কেমনে, বলো। ইথিলিন গ্লাইকলের সংকেত কি? CH2OH, এখানে আবার CH2, তারপরে কি OH। বুঝছেন? বুঝে না? জি ভাই, আশিক বুঝতে কি? পারছি। আচ্ছা, সো এখন বলো, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়তা প্রদর্শন করবে? বলেন কোনটা আলোক সক্রিয়তা? গ্লিসারলডিহাইড। এই কার্বনটা হচ্ছে কাইরাল কাইরাল কার্বন কার্বন। আছে। এর এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হাইড্রোক্সিল, এটাই কাইরাল কার্বন, বাকি কোথাও কাইরাল কার্বন নাই। এই যে এটা, এরকম নাম তারপরে দিলে তো প্রবলেম। না, কোনো প্রবলেম না। এই যে দেখো, আমার একটু না কনফিউশন ভাই, ছিল, এখন সংকেত দেখলাম। চারটা লিখতে হবে, আমি তোরে তারপর বলি, আবার শোন, লিখতে এই হবে, সময় জিনিসগুলো একটু তো, বেশি লাগে। কথা শুন, আমি তো নিজে অনেকদিন হয়েছে যে টানা ক্লাসের মধ্যে নাই, আগে তো সারা জীবন ক্লাসের মধ্যে থাকতাম, এগুলো নিয়ে কনফিউশন ছিল না। এইটা আমি অনেক দিন পরে দেখতেছি এই যৌগটা, সো যার ফলে আমার এখন মনে নেই, এই মুহূর্তে আমার মাথায় নাই। শোনো, তোমরাও যেসব ভাইয়াদের ক্লাস বা আমার কেউ যখন দেখছো যে ধুমাধুম করতেছে, কিছু জিনিস আছে যে আসলেই 10 বছর না দেখাইলেও তারপর আমার মনে পড়বে, কিন্তু মোস্টলি আমরা কিন্তু পড়ে ক্লাস নেই। সো যখনই না পড়ে ক্লাস নেওয়া হয় তখনই এরকম আটকায় যাই আমরা, এটা খুবই স্বাভাবিক। এটা দেখে তোমার আরো ইন্সপিরেশন ফিল করা দরকার যে আমি যে পারি না, তোমরা তো পারো না। কেন পারি না ভাই? আমি প্র্যাকটিস করে আসিনি, দ্যাটস ইট। আমি প্র্যাকটিস করলে আমিও পারবো। আরিফ ভাই আটকা যাচ্ছে, তাহলে আমি আর কি। সো বি কনফিডেন্ট অন দ্যাট ফ্যাক্ট যে তুমি গাধা না, তুমি আরিফ ভাইয়ের মতোই লোক। আরিফ ভাই প্র্যাকটিস করে পরীক্ষা দিতে গেছিল, তাই সে পারছে, আমি প্র্যাকটিস করলে আমিও পারবো। বি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট ফ্যাক্ট, ঠিক আছে? ওকে, চলেন। তারপরে কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল? এই যে এই প্রশ্নগুলো আসলে ধুমাধুম আনসার করবা, এগুলো সহজ। তোমরা বের করো তো কোনটা হবে আলোক সক্রিয় ঢাকা, অ্যালকোহল বলছে, ঢাকা। কিন্তু এইটা হবে না, কারণ এর দুই হাতে কি আছে? CH3, এই কার্বনটার। ঢাকাতে এটার কাইরাল দুই হাতে কার্বন। হাইড্রোক্সিল আছে, এটা হবে না। এটার ঢাকা হবে। CH3, এক হাতে OH, CH3OH, দুই হাতে একই জিনিস আছে এটার। CH2 কই? এইটা ভুল হয়েছে আমাদের, মিস্টার টাইপিস্ট। সংকেত একটু ভুল হয়েছে। এখানে CH2 হইতো। CH2 হবে। ঢাকাই হবে answer। ঢাকাই হবে আনসার, ঢাকাই। হ্যাঁ, তাহলে ভাই ডেফিনেটলি আনসার অপশনে বি কারেক্ট। ওরকমই আছে মিথাইল, ইথাইল, আর এই পাশে, হ্যাঁ ঠিক আছে, ঢাকা আনসার হবে। ভাইয়া, ই নাম্বার ও। অপশনটা ওরকমই আছে দেওয়া, ও, বড় কোচিং এ এরকম দেওয়া? আচ্ছা মানে ঠিক আছে, হইলো। প্রশ্ন ব্যাংকে দেখতেছি। ও শিখো, বড়, কাউকে ছোট করা যাবে না, নিজে ছোট হবা, কাউকে ছোট করবা না, ঠিক আছে? শুধু জি মডার্ন ভাইয়া, একাডেমি একাই কার্বনের ছোট। হাত হয়ে যাচ্ছে, কার্বনের হাত হয়ে যাচ্ছে 3টা। ই আমরা নাম্বার। এটা লেখাই ঠিক ও, নেই। ওইটাই ঠিক ছিল। তাইলে দেখছো, বড় কোচিং কি ভুল লেখে? কোনো বড় কোচিং কিন্তু ভুল লেখে না, এটা একটা মজার ব্যাপার। কিন্তু এই বেটা, তাহলে তো এখন আবার পাস হয়ে যাচ্ছে, গরু কোথাকার। না ভাইয়া, বলতেছি যে মাঝখানের সিটা, মাঝখানের কার্বনটা তো হাত 3টে হয়ে গেছে। তাই ওইখানে একটা হাইড্রোজেন লাগাবা, বড় কোচিং কি করছে দেখবা। শ্বেতাব চন্দ্র এর স্ক্রিনশট নিয়ে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করা নিশ্চিত। লাগবে, বড় বড় কোচিং এর ইয়াতে দেখা লাগবে কি করছে। প্রবলেম হইছে ভাইয়া, টাইপিং এ প্রবলেম। বাদ দে বাবা, যাই হোক। নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? বলো। প্রথমটা তো করবে না, বি, বাংলাদেশ। বাংলাদেশ। এটাও করবে না, এটা করবে, এটাও করবে না, তাহলে বাংলাদেশ। তারপরে নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? দেখেছো কত শতবার এইসব প্রশ্ন আসে, আর এগুলো তোমরা না দেখে কেমনে পরীক্ষা দিতে যাবা? বাংলাদেশ, প্রাণের প্রিয় বাংলাদেশ। CH2NH2 COOH, এটা হবে না। এটার নাম কি বলো তো? এই যৌগটার নাম কি দেখি, পারো কিনা? বিখ্যাত একটা যৌগ, আমি দেখাইছি, আজকেও দেখাইছি। অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড।
এটা গ্লাইসিন রে গাধা। কোন আলফা অ্যামাইনো অ্যাসিড? এটা স্পেসিফিক্যালি গ্লাইসিন। তাকায় দেখেন, বুঝান নাই রে? এরে গর্দবের দল, তোরা এত ডাম্ব কেন বলতো বাবা? কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, আচ্ছা দিলাম 2টা হাইড্রোজেন, একটা আছে হচ্ছে NH2 দিলাম, আর একটা আছে হচ্ছে COOH। দেখে বোঝা যাচ্ছে না এটা আলফা অ্যামাইনো অ্যাসিড? এটা কোন আলফা অ্যামাইনো অ্যাসিড স্পেসিফিক্যালি বলা যাচ্ছে তো, বলিস না কেন? বল বাবা। গ্লাইসিন। বললাম না 2 হাতে হাইড্রোজেন থাকলে এটা গ্লাইসিন হয়। দেখা মাত্র এসব কমন যৌগের ক্ষেত্রে যখনই তুমি জেনারিক নাম ইউজ করবা, মানুষ বুঝে বলবে চেনে না। এইটা হচ্ছে অ্যালানিন, এটার ক্ষেত্রে হবে। এই যে এটা দেখে চিনছেন, এটা অ্যালানিন, চিনে না মনে হয় এখনো বাবারে। হাইড্রোজেন ওই যে ওইটা CH3, আর এর জায়গায় CH3 বসছে, তাহলে এটা অ্যালানিন হবে না? ওইটা কাইরাল কার্বন আছে এবং আলোক সমানতা প্রদর্শন করবে। কোনটি আলোক সমাণু সক্রিয়তা দেখায় বলো? প্রথমটাই তো দেখায়। অ্যালানিন। জি ভাইয়া সেম। এটা কি নাম? অ্যালানিন। কি অ্যালেনিন? এই দেখছো, জীবনের প্রথম আজকে নামটা মুখ দিয়ে উচ্চারণ করলো, অথচ আমি এই তোদের এই কোর্সে 10 বার কমপক্ষে অ্যালানিন আর গ্লাইসিনের কথা বলছি। অ্যালেনিন, ভাবো কি একটা অবস্থা। আচ্ছা, তারপরে ভাইয়া লেখছিলাম ঠিক, উচ্চারণ করছি ভুল। নিচের কোন যৌগটির মেসোফর্ম আছে? এই যে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। মেসোফর্ম বলেন, খুঁজে বের করেন কোনটার মেসোফর্ম। কানাডা। সি নাম্বার। কেমনে? ও কানাডা বলছো? কানাডা। হ্যাঁ, কানাডায় তো মেসোফর্ম আছে, রাইট। বুঝেছো সবাই মেসোফর্ম কেমনে হইছে? আল্লাহ। জি ভাইয়া বুঝতে পারছি। এই মাঝখানে যে টান মাথার দিলে উপরে দুই পাশে একই CH3, জিনিস। ডান পাশে কার্বন, নিচে CH3। এই হাতের সাথে কি আছে? হাইড্রোজেন। এই পাশে আছে হচ্ছে হাইড্রোক্সিল। এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোক্সিল। আবার উল্টাই দিলে কিন্তু মেসো হবে না, কিন্তু ওরা তো এই আণবিক সংকেত দিয়ে দিছে, সো এটা থেকে একটা মেসোফর্ম লেখা যায়। তারপরে কোন যৌগের কাইরাল কেন্দ্র 4টি হলে কতটি সম্ভব? 2 টু দি পাওয়ার কত? 16টি 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে 16টি। এই যে তারপরে জৈব যৌগের প্রথম সূত্র। গ্লুকোজের কোন 4টি কার্বন পরমাণু অপ্রতিসম? বলো। 2 2 3 3 4 4 5। 5 2 3 4। এটা চিনো তো নাকি? আইকে দিতে হবে। জি ভাইয়া চিনি। ফিশার অভিক্ষেপ সংকেত দেখাইছিলাম। আচ্ছা, কোন আলফা অ্যামিনো অ্যাসিড ব্যতীত সকল আলফা অ্যামিনো অ্যাসিডই আলোক সক্রিয়? বলেন। বিখ্যাত প্রশ্ন, অনেকবার বলছি, একটু আগেও বললাম। অ্যালানিন। গ্লাইসিন। আরে বাবা, তোরা এইটুকু জিনিস কেন শিখতে পারতেছিস না এটাই বুঝতেছি না। এই যে এইটা হচ্ছে গ্লাইসিন, এটা হচ্ছে অ্যালানিন। আচ্ছা, কোনটা বললে রাইমিং হয়, মানে বলতে ভালো লাগে? গ্লাইসিন অ্যালানিন নাকি অ্যালানিন গ্লাইসিন, কোনটা? অ্যালানিন গাইস। তাইলে তোমরা যদি উল্টা রাইমিং করো, আমার করার কিছু নাই, জানি না। মানে আমার কাছে ন্যাচারালি বলতে গেলে গ্লাইসিনটা আগে আসতেছে, অ্যালানিনটা পরে আসতেছে। সো প্রথম যেটা একেবারে শিশুটা, সবচেয়ে ছোটটা, হ্যাঁ সবচেয়ে ছোট আলফা অ্যামাইনো অ্যাসিড কিন্তু এইটাই, এর চেয়ে ছোট সম্ভব না। 2 হাতে হাইড্রোজেন, সো এইটার ক্ষেত্রে হচ্ছে আলোক সমানতা হবে না। এছাড়া বাকি সব আলফা অ্যামাইনো অ্যাসিডে আলোক সমানতা হয়। ওইটাই জানতে চাইছেন। রাইমিংও করতেছে উল্টা, কেন করতেছে উল্টা জানো? মুখে বলো না, নিজে মুখে না বলে খালি কানে শোনো। কান তো তোমাকে রিমাইন্ড করে না, মুখ তোমাকে রিমাইন্ড করায়। মুখে বলা খুব জরুরি। আচ্ছা, নিচের যৌগগুলোর মধ্যে কোনটিতে কাইরাল কেন্দ্র আছে? বলেন। প্রথমটাতে নাই, দ্বিতীয়টাতে নাই, কানাডা। তৃতীয়টাতে আছে, তৃতীয়টাতে আছে। সি নাম্বার। আরে বাবা রে, ওস্তাদ আইছে এখন, ঘুম থেকে উঠে আসছে। নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? জ্যামিতিক সমানতা তো প্রথমটাই দেখাবে। এ আমেরিকা। বি নাম্বার দেখাবে না, কারণ এখানে CH2 আছে। সি নাম্বারও দেখাবে না, Cl2 CH2 নিয়ে হবে না, এটাও হবে না, তাহলে হবে আমেরিকা। নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? 1 বিউটিন, 2 বিউটিন। 2 বিউটিন দেখাবে। ইথিলিন দেখাবে না, প্রোপিলিনও দেখাবে না। আচ্ছা, নিচের কোন যৌগটি জ্যামিতিক আইসোমার? আচ্ছা শোনো, অনেকেই আসো কি জানো, এগুলো ধরতে পারবা না। কেন ধরতে পারবা না জানো? এখন সাথে যারা আসো তারা যদি কনফিউশন তোলো, আমি দেখাই দিব। কিন্তু যে চান্দুগুলাই যে লাইভ ক্লাস করে না, বসে থাকে রেকর্ডের জন্য, এই যৌগগুলোর সংকেত যদি আঁকতে না পারো, বা নামটা শোনা মাত্র যদি মনের মধ্যে তোমার সংকেতটা না চলে আসে, তারা কিন্তু ধরতে পারতেছে না যে কেন এগুলো হচ্ছে না, কেন এটার হচ্ছে। 2 বিউটিনের সংকেত কি জানেন তো? CH3 CH 2 ডাবল বন্ড নাম্বারটাতে ডাবল CH বন্ড। বন্ড CH3, 2 আর 3 নাম্বার কার্বনের মাঝখানে ডাবল বন্ড, এইটার হবে। কিন্তু যদি তুমি দেখো প্রোপিলিনের কথা, প্রোপিনের আরেক নাম হচ্ছে প্রোপিলিন, তাহলে কি লিখবো? CH3 বন্ড C, ট্রিপল বন্ড হচ্ছে CH। এর কেমনে হয়? ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড Sorry. থাকলে হবেই না। ট্রিপল বন্ড না, এটা ডাবল বন্ডই আছে। এই যে এখানে কি আছে? একটা CH আছে, এখানে CH2। আর এই ওইখানে কারণে H2 যেহেতু আছে। 2টা হাইড্রোজেন, তাহলে এই কাজ হবে না।
ইথিলিন, ইথিলিন তো বেশ হাস্যকর ব্যাপার স্যাপার কেমনে কি? ওখানেও এক হাতে So, নামকরণ কেন শিখাইছি বুঝছো? নামকরণ পরীক্ষায় তো আসবে বটেই, নাম না জানলে তুমি সংকেত পারবা না। শয়তানি মার্কা প্রশ্ন দেয় তো, সংকেত লিখে দেয় না। নিম্নের কোন যৌগটি জ্যামিতিক আইসোমার প্রদর্শন করে? জ্যামিতিক সমানতা কে দেখাবে? সি, কানাডা। অ্যান্সার সি ভাইয়া। সি নাম্বার দেখাবে। এবং সেই সি নাম্বার প্রশ্নটা সে বিখ্যাত প্রশ্ন, দেখছেন মনে আছে আপনাদের? সিস ট্রান্সে করলে এক ধরনের আসে, জেডি করলে কিন্তু আরেক ধরনের আসে। আমি এক্সাম্পলটাই দেখাইছিলাম জি ভাইয়া। তোমাদের। সো জেডিটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, সিস ট্রান্স অবসোলিট। সিস ট্রান্স আইসোমারিজম লিখে উইকিপিডিয়ার পেজে গেলেই দেখবা, বলে যে দ্যাটস অ্যান অবসোলিট সিস্টেম অফ ফাইন্ডিং জিওমেট্রিক্যাল আইসোমারিজম। চলো, বাংলাদেশটাই অবসোলিট। নিম্নের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? বলেন, প্রথমটা দেখাবে না, দ্বিতীয়টা না, দ্বিতীয়টাও দেখাবে না, ডেনমার্ক। CH2 আছে। ডেনমার্ক। তারপরে সি তে কি আছে ওইটাও হবে না, ডি হ্যাঁ, ডি নাম্বার। ডি নাম্বার। তারপরে জ্যামিতিক সমানতার শর্ত সমূহ কি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। 2 বিউটিনের সমাণু সমূহের গাঠনিক কাঠামো আঁকো। জ্যামিতিক সমানতার শর্ত কি বলো? দ্বিবন্ধন থাকতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে। দ্বিবন্ধন যুক্ত যৌগ, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। দ্বিতীয় শর্ত কি বলেন? এ বি প্রতিস্থাপিত সি ABC কি? প্রতিস্থাপিত চাকরিক যৌগ ওটা তো হইলেও সং- হবে। ওটা তো সংকেত থাকলে এবিসিডি দিয়ে বোঝা যাইতো, সংকেত হ্যাঁ, ছাড়া আর তো বাংলা লেখা লিখতে হবে। আর কি বলো? মুক্ত ঘূর্ণন হবে না। ওই দ্বিবন্ধন যুক্ত যৌগ মানে মুক্ত ঘূর্ণন হবে না, প্রতিস্থাপিত চাকরিক যৌগ মানেই হচ্ছে মুক্ত ঘূর্ণন হবে না। হ্যাঁ, তোমরা point দুইটা লিখে দিয়ে বাড়াতে চলে এসো, আর একটা কাজ করে Point এসো। বাড়াতে হবে। সেটা হচ্ছে ওই যে দ্বিবন্ধন দিয়ে দেখাই দিবা, বুঝছো? এ এ বি বি এরকম দেখাবো আর কি, যে এরকম হইলে হবে। এটাই বলতে চাইছিলাম। তবে এইখানে ধরো, এই কারণে তো আমি বলছি সংকেত লিখতে হবে। এখানে ধরো আমি একটা লিখলাম পি, তাহলে কি বলা লাগবে জানো? পি নট ইকুয়াল টু এ, মানে এই দুইটা মিলে যাওয়া যাবে না, বোঝা না আমার আবার কথা? এ নট ইজ ইকুয়াল টু বি, আবার এইখানে লিখে দিতে হবে এ নট ইকুয়াল টু বি, এটা মেলা যাবে না, মানে কাহিনী হচ্ছে এরকম। আচ্ছা, সো এটা তো পারবা নিশ্চয়ই। 2 বিউটিনের সমাণু সমূহের গাঠনিক সংকেত একটু আগেই একটু আগে আঁকলাম। গ্লুকোজের কতগুলো স্টেরিও সমাণু সম্ভব? ইংরেজিতে বলছে স্টেরিও সমাণু, বলো। 16টি। 16টি। প্রশ্নের মধ্যে গলদ আছে, পারলে নিজের একটু বুঝো আর কি। যে যৌগে 2টি কাইরাল কার্বন পরমাণু আছে, বলেন 2টা কাইরাল কার্বন পরমাণু কোথায় আছে? বিউটানল 2, বিউটানল 2। 2 হাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড, আমরা একটু সংকেতগুলো লিখি। 2 হাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক অ্যাসিড মানে কি? CH3 CH2 COOH, এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। 2 হাইড্রোক্সি বলার মানে হচ্ছে এখানে এটা কি থাকবে? OH থাকবে। এখানে একটা কাইরাল কার্বন আছে, এই কার্বনটা হচ্ছে কাইরাল। ওকে, তারপরে কি? ডাইওল, ওল কপি, এটা অল হবে, ডাইওল। বিউটান 2,3 ডাইঅল, বিউটান 2,3 ডাইঅল, তার মানে 1 2 3 4 2,3 ডাইঅল। 2তে একটা অল, 3-এ একটা অল। বিউটান মানে CH3, এখানেও CH3। আচ্ছা, এখানে তাহলে কি আছে? একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এই যৌগে কাইরাল কার্বন কয়টা? 2টা, এই একটা, এই একটা, হয়ে গেছে তো। তাহলে সি নাম্বারটাই তো আনসার, বোঝো না এই ব্যাপারটা? 2 মিথাইল প্রোপানল 2, দাঁড়াও, প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল 2। প্রোপানল 2 মানে CH3 CH2 CH3, তারপরে OH। প্রোপানল 2 বলছিল, সরি, প্রোপানল 2 মানে হাইড্রোক্সিল মূলকটা আসবে হচ্ছে এই জায়গায় মাঝ বরাবর, বুঝছো? 2তে আবার আছে কি? মিথাইল। এখানে আবার একটা মিথাইল আছে, তার মানে এই এইচটা হবে না। ওকে, সো 2 মিথাইল প্রোপানল 2। এখানে কি কাইরাল কার্বন আছে নাকি নাই? তাহলে তো কাইরাল কার্বনই তো নাই। এই বেটা, ও সরি, ওটা কাইরাল না। 3 হাতেই CH3, তাই না? 3 হাতেই CH3, সো জি ভাইয়া। এটার কোনো কাইরাল কার্বনই নাই। এবার আসো বিউটানল 2। বিউটানল 2তে তো কাইরাল কার্বন থাকার কি কথা? CH3 বন্ড CH2 বন্ড CH, এইখানে হচ্ছে OH বন্ড হচ্ছে CH3। হ্যাঁ, এখানেও কাইরাল কার্বন আছে, একটা আছে, এই যে এই কার্বনটা কিন্তু কাইরাল, বোঝো না? এই সান্দুরা সাই দেখো, এই কার্বনের জি ভাইয়া, এক হাতে বুঝতে মিথাইল, এক হাতে ইথাইল, এক হাতে হাইড্রোক্সিল, এক হাতে হাইড্রোজেন।
সো এখানেও কাইরাল কার্বন রয়েছে। ঠিক আছে, সো কাইরাল কার্বন দুইটা চাইছে এখানে। নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? বলো, একই রকমের প্রশ্ন দেখছো কতবার আসে, কতবার আসে। যার কাইরাল কার্বন আছে সে আলোক সক্রিয়। হ্যাঁ, অ্যালানিন। স্যার বলে দিছে। আমেরিকা হবে। এ নাম্বার। এই প্রশ্নটাই মনে হয় একটু আগে একবার করছিলাম, দুইবার টাইপ করছে বড় একই প্রশ্ন। জানি না, গ্লুকোজের এই একই প্রশ্ন। সেম তাই না? কোশ্চেন 2 3 4 5। এই দুটো প্রশ্ন ডিলিট করে দিলাম, বিশেষ করে লাস্টেরটা, একই প্রশ্ন বারবার থাকার দরকার। ওকে, জৈব যৌগের একটা বিশেষ প্রকার হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগের যে এর মাঝখানে কিন্তু আরো আছে, এগুলো সিলেবাসে নাই, গোসারের বইতে ঢুকাইছে যে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, হ্যাঁ, নন অ্যারোমেটিক যৌগ, এগুলো নিয়ে আর কথা বললাম না। অ্যালিফেটিক যৌগের যে বিল্ডিং ব্লক সেটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের স্বভাব কি? ইলেকট্রন বিকর্ষী নাকি আকর্ষী গ্রুপ বলেন তো? বিকর্ষী। বিকর্ষী। এটাকে আমরা মনে রাখিব কিভাবে, মনে আছে আপনাদের? কারোর মনে নাই? হ্যাঁ। দিয়ে বেড়ে যে ইলেকট্রন গ্রুপ, এদের এই ঠ্যাংটা বেসিক্যালি দিয়ে লাথি মারে, বুঝছো? এই যে ফা দিয়ে লাথি মারে, আমার মনে রাখার টেকনোলজি। সো এবার আসো, অ্যালকাইল মূলকের অপোজিট জিনিস হচ্ছে নাম অ্যারাইল মূলক। এটাকে কিন্তু বেনজাইল মূলক বলা যাবে না, এটাকে বলতে হবে হচ্ছে অ্যারাইল মূলক। অ্যারাইল মূলক কি করে বলেন তো? ইলেকট্রন পুল করে। পুলিং গ্রুপ, ওটা হচ্ছে পুশিং গ্রুপ। এখন ঘটনা হইতেছে বন্ধুরা, এই অ্যারাইল মূলকের আর কি কি নাম আছে বলো? এটাকেই বলে অ্যারাইল র্যাডিক্যাল, অথবা এর আরেকটা নাম হচ্ছে ফিনাইল, PHENYL, ফিনাইল র্যাডিক্যাল, ফিনাইল মূলক আর কি। ওকে, সো অ্যালকাইল মূলক ইলেকট্রন বিকর্ষী, মনে রাখবো যত বড় অ্যালকাইল তত বেশি বিকর্ষী, হ্যাঁ, এটা ভুলে যাওয়া যাবে না। অ্যালকাইল মূলক ইলেকট্রন বিকর্ষী। অ্যালকাইল মূলকের এই ধর্মটাকে কি বলে, কি ধর্ম বলে? আবেশী ধর্ম। আবেশী ধর্ম, হ্যাঁ, আবেশ ছড়াবেশে, ইন্ডাকটিভ ইফেক্ট বলি আর কি আমরা। ওকে, সো বলো, কে বেশি আবেশী হবে, কে বেশি আবেশী ধর্ম বিশিষ্ট, মিথাইল মূলক নাকি ইথাইল মূলক? কে বেশি ইলেকট্রন অপরের দিকে ঠেলে দিবে, মিথাইল নাকি ইথাইল? ইথাইল। যত বড় অ্যালকাইল তত বেশি। আর আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যত বেশি হাইড্রোজেন থাকবে বেসিক্যালি ও তত বেশি ইলেকট্রন বিকর্ষী টাইপের হয়। সো মিথাইলের চেয়ে ইথাইলে কার্বন মানে হাইড্রোজেন বেসিক্যালি বেশি, দ্যাটস ওয়াই আরো বেশি বিকর্ষী। এখন এটার উত্তর দেন, এ আর বি কোনটার মধ্যে ইলেকট্রন প্রাপ্যতা বেশি? এ এর কাছে দুইটা মিথাইল কানেক্টেড আর বি এর কাছে একটা ইথাইল কানেক্টেড। বেসিক্যালি কার কাছে ইলেকট্রন প্রাপ্যতা বেশি হবে? মিথাইল এদিকে ইলেকট্রন দেয়, ওই মিথাইল এদিকে ইলেকট্রন দেয়, এই ইথাইল এদিকে ইলেকট্রন দেয়। আমি জানি ইথাইল বেশি দেয়, এখন বলো কার কাছে বেশি ইলেকট্রন থাকবে, এ এর কাছে নাকি বি এর কাছে? বেসিক্যালি এ এর কাছে, কারণ এটা দুই দিক দিয়ে দিচ্ছে। দুই দিক দিয়ে তিন দিক দিয়ে ব্যাপার না, আসলে কাহিনী হচ্ছে একটু আগে বলছিলাম কতগুলো হাইড্রোজেন আছে তোমার কাছে। এই কার্বনের কাছে 3টা হাইড্রোজেনের ইলেকট্রন সাপ্লাই, ওর কাছেও 3টা, টোটাল 6টা হাইড্রোজেনের ইলেকট্রন সাপ্লাই, আর এর কাছে 5টা হাইড্রোজেনের ইলেকট্রন সাপ্লাই। তোমরা বোঝো নাই আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। সো এর কাছে বেসিক্যালি বেশি হাইড্রোজেন ইলেকট্রন সাপ্লাই আছে। দুই দিক, এক দিক কোনো ব্যাপার না, ডিরেকশন ডাজন্ট ম্যাটার, ফ্যাক্ট হচ্ছে কি পরিমাণে ইলেকট্রনের সরবরাহ ওর কাছে আছে। আচ্ছা, সো এবার আসো কার্বনের বন্ধন বিভাজন নিয়ে কথা বলি, কারণ এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। কার্বনের বন্ধন বিভাজন দুইভাবে হইতে পারবে, একটা হচ্ছে সুষম, একটা হচ্ছে বিষম। সুষম ভাঙন যখন হবে তখন কি হবে, কার্বনের সাথে যে কার্বনের বন্ড পেয়ার ইলেকট্রন ছিল ওইটা ইকুয়ালি ব্রেক করবে। সো এখানে এক জোড়া ইলেকট্রন যে থাকে, সে এক জোড়া ইলেকট্রনের একটা এই কার্বনের একটা ওই কার্বনের। সো যখন সুষম ভাঙন হবে তখন ইলেকট্রন কার দিকে চলে যাবে বলুন তো? যার যার ইলেকট্রন নিয়ে দুইটা দুই জনের সেই দিকে চলে যাবে। এইবার আসো বিষম বন্ধন ভাঙনে যাই। বিষম বন্ধন ভাঙন আবার হচ্ছে দুই কিসিমের হয়। একটা হচ্ছে এমন হবে যে কার্বনের সাথে যে যুক্ত সে ধরো বোকাশোকা একটা প্রাণী, তার নাম হইতেছে জেড। তখন বোকাশোকা মানে বুঝাইছি ওর তড়িৎ-ঋণাত্মকতা কম, তখন কি হবে, বন্ড পেয়ার ইলেকট্রন কার্বন টেনে ধরে রাখবে। সেই সময় তৈরি হবে কি জানো, কার্বন আয়ন নাকি কার্বোক্যাটায়ন, কোনটা? তখন তৈরি হবে কার্বন আয়ন, মানে কার্বন অ্যানায়ন, একসাথে বলে কার্বন আয়ন। এখন যদি এমন হইতো যে ওর সাথে একটা পিঙ্কি আপা বসে আছে, সেই আপা তো প্রচন্ড তড়িৎ ঋণাত্মক, এক্স নামক কোন একটা মৌল যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, তখন যেটা হবে এই বন্ড পেয়ার ইলেকট্রন আপা টেনে হিসড়ে নিয়ে চলে যাবে, বুঝিছো? এই ভাইয়া ভাই ভাই করে কানবে বসে বসে। তো তখন আমরা পাবো হচ্ছে কার্বোক্যাটায়ন। তার মানে বিষম বন্ধন ভাঙনটা দুই ধরনের ঘটনা হইতে পারে, কার্বন আয়ন ফর্মেশন হইতে পারে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হইতে পারে। আর এই ক্ষেত্রে কি তৈরি হবে বলেন তো? ফ্রি রেডিক্যাল ফর্ম হবে। সো এইটাকে ইংরেজিতে কি বলে বলো? এই যে ইংরেজি নামটা জেনে যেও, ঢাবিতে কিন্তু এটা নিয়ে পেঁচাইছে, ইংরেজি নাম পারে না বলবেন, কানছে হোমোলাইটিক সিশন বলে।
SCISSION, অথবা হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। ক্লিভ মানে ভেঙে যাওয়া, টুকরা হওয়া বা ক্র্যাকিং হওয়া আর কি। আর হেটেরোলাইটিক বলে এটাকে, হেটেরোলাইটিক। ওকে, সো যখন আমাদের কার্বনিয়াম আয়ন ফর্মেশন হবে তখন কি ঘটনা ঘটে একটু দেখে আসি। ধরো আমাদের কি ছিল, বন্ড সি, এর সাথে একটা আলু থালু যুক্ত ছিল, নাকি হ্যালোজেন মানে অধিক তড়িৎ যুক্ত থাকা লাগবে বলেন তো? অধিক তড়িৎ যদি থাকে তখনই আমাদের তৈরি হবে কি, কার্বোক্যাটায়ন, যার আর একটা নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন। আম, নামের শেষে আম থাকলে কি ধাতু বা ধনাত্মক হয়, সো ওই কাহিনী আর কি। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, বন্ড পেয়ার ইলেকট্রন এই ভদ্রমহিলা নিয়ে চলে যাবে, তখন আমাদের তৈরি হবে কি, এই কার্বন, ওই তৃতীয় হাতটা থাকবে না, ওই হাতটা গায়েব হয়ে গেছে, এইখানে মাথার উপরে কি চার্জ তৈরি হবে, প্লাস। দ্যাটস হোয়াট ইউ কল কার্বোক্যাটায়ন। সাথে তৈরি হচ্ছে কি এক্স মাইনাস। সো এক্স ইজ নট মাই কনসার্ন, এক্স নিয়ে কথা বলবো না। এইটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন কয় প্রকার হইতে পারে বলেন তো? 4 প্রকার। কি কি প্রকার? এই যে দেখো লেখা আছে এখানে, মাথার উপরে প্লাস, 3 হাতে 3টা আর থাকতে পারে। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এমন হইতে পারে এইখানে 2 হাতে আর আছে, 1 হাতে হাইড্রোজেন, তাহলে এটাকে কি বলবো? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এমন হইতে পারে যে ওর 1 হাতে আর আছে, বাকি 2 হাতে হাইড্রোজেন, তাহলে এটাকে বলবো আমরা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর ওই পাশেরটাকে কি বলে বলেন তো? 0 ডিগ্রি নাকি? শুধু 0 ডিগ্রি। এটাকে বলে হচ্ছে মিথাইলিয়াম আয়ন, METHYLIUM, মিথাইলিয়াম আয়ন। বুঝেছো? এবার চলো কার্বন আয়ন কিভাবে ফর্মড হবে, আগের কাহিনী। তবে এবার কার্বনের সাথে যে যুক্ত থাকবে সে থাকবে একটা কি বোকাশোকা জিনিস, বুঝিছো? কেউ বুঝা না, এখানে একটা বোকাশোকা জিনিস যুক্ত থাকবে। বোকাশোকা জিনিসের তুলনায় কার্বন এবার শয়তান বেশি হবে। শয়তান মানে ইলেকট্রন গ্রাহী, ইলেকট্রন নিজের কাছে টেনে ধরে রাখবে। তাহলে এটাকে নাম দিলাম হচ্ছে আমরা, ধরো জেড, কোন একটা বোকা আছে। তখন হবে কি, বন্ড পেয়ার ইলেকট্রনটা এবার চলে যাবে কার্বনের দিকে। কার্বন এবার বেশি শক্তি দেখাবে, যাই তুই আমারে চিনস। এই যে তখন কি হচ্ছে, কার্বনের মাথার উপরে বলেন তো মাইনাস চার্জ সৃষ্টি হচ্ছে, এবং সাথে তৈরি হবে কি আমাদের জেড প্লাস। ওই জেড প্লাস ইজ নট মাই কনসার্ন, ওটা বাদ। তাহলে এই যে কার্বন মাইনাসটা তৈরি হলো, এটাকে বলতেছি কার্বন আয়ন। কার্বন আয়ন কয় প্রকার হতে পারবে? আবারও সেই 3 প্রকার। মাথার উপরে সবই মাইনাস, কিন্তু এটাকে কি বলবো বলেন তাড়াতাড়ি? এটাকে বলবো 3 ডিগ্রি কার্বানায়ন। বানানটা বুঝো, কার্বন অ্যানায়ন না, কার্বো অ্যানায়ন না, কার্বানায়ন। ওয়ার্ডটা হচ্ছে কার্বানায়ন। আচ্ছা, তারপরে আসো, এটা হবে 2 ডিগ্রি, এটা হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এটা হবে 1 ডিগ্রি। এটা কি হবে বলো? এটাকে বলা হচ্ছে মিথানায়ন। মিথাইল কার্বানায়ন। তোরা এইসব নাম জীবনেও শুনোস নাই মনে হচ্ছে। মিথাইল কার্বানায়ন, ঠিক আছে? ওকে, সো এখন ফ্রি রেডিক্যালের ফরমেশন দেখা লাগবে। ফ্রি রেডিক্যাল ফরমেশনের ক্ষেত্রে কি হবে, কার্বনের সাথে কানেক্টেড থাকবে কার্বনের মতো, সমবিভাজন ঘটবে। কার্বনের সাথে যুক্ত থাকবে কার্বনের মতো আর এক ফাজিল, মানে তড়িৎ ঋণাত্মকতার মান সেই ক্ষেত্রে আমরা পাবো কি সমান। যদি সমান তড়িৎ ঋণাত্মকতা পাই তাহলে বলো ইলেকট্রন কে নিয়ে যাবে? সুষম বিভাজন হবে, দুইটাই নিয়ে সমান যাবে সমান ভাবে যার যার ইলেকট্রন সে নিয়ে বলবে ঘটি বাটি তোলো, খেলা শেষ। সো বন্ড পেয়ার ইলেকট্রনের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। তাহলে আমরা এখানে পাবো যেটা এই রকম একটা চেহারা তৈরি হবে। তাহলে এই কার্বনের মাথায় কি প্লাস হবে নাকি মাইনাস হবে বলেন? একটা ডট হবে মাথার উপর। প্লাসও হবে না, মাইনাসও হবে না, একটা ডট দিব। ওই ডট দিয়ে আমরা বুঝাই যে ওর কাছে একটা কি আছে বলো তো, এক্সট্রা ইলেকট্রন আছে না নাকি? এক্সট্রা ইলেকট্রন আছে। ওটা কোনো এক্সট্রা ইলেকট্রন না, ওটা নিজস্ব ইলেকট্রন, ওটা কারো কাছ থেকে নিয়ে আসে নাই। প্রত্যেকটা কার্বনের একটা করে 4টা করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, ওইটা যেটা আনপেয়ার্ডকে পেয়ার ফর্ম করাইছিল এটা সেই আনপেয়ার্ড ইলেকট্রনটাই ওর নিজস্ব ইলেকট্রন। এটা কিন্তু প্লাসও না মাইনাসও না। আমার কথা বুঝেন না আপনারা? জি ভাই, বুঝতে পারছি। খুব সাবধান। সো ফ্রি রেডিক্যাল গুলা কিন্তু পজিটিভ টাইপেরও না নেগেটিভ টাইপেরও না, এটা কিন্তু চার্জ নিরপেক্ষ। এটা তার নিজস্ব আনপেয়ার্ড ইলেকট্রন। এইটা এবং এইটা দুইটাকেই বলে দেই নিজস্ব আনপেয়ার্ড ইলেকট্রন। খুবই সাবধান। তারপরে বলো
এখানেও আমাদের 3 ধরনের পাবো। এটাকে বলবো কি বলেন তো? 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। তারপরে এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, ওইটারে কি বলে বলেন? মিথাইল বলো। ফ্রি রেডিক্যাল। এটাকে বলা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। ওকে, সো আজকে আমরা আর জ্ঞান অর্জন করতেছি না। আমাদের এর পরের টপিকটা খুবই মজার, তোমরা একটু বই থেকে দেখে রাখো যে এই কার্বোক্যাটায়ন যে 4 প্রকারের হয়, কার্বানায়ন যে 4 প্রকারের হয় এবং ফ্রি রেডিক্যাল যে 4 প্রকারের হয়, এদের মধ্যে সক্রিয়তার ক্রম দেখবো যে কে কত বেশি সক্রিয় আর কে কত বেশি নিষ্ক্রিয়। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, প্রশ্নে আসে এবং বিভিন্ন রিয়াকশনের স্পিড ডিটারমাইন করতে গেলেও লাগে যে কোন বিক্রিয়া কে ফার্স্ট করবে, SN1 SN2 অমুক তমুক। সো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তার মানে আজকে 20 নাম্বার ক্লাস ছিল। 20 নাম্বার ক্লাসের এটা হচ্ছে পার্ট 1 যাচ্ছে, পার্ট 2 আমরা দেখবো। তার আগে তোমরা যদি একটু বাসায় পড়াশোনা না করো তাহলে কিন্তু আবারও রিমাইন্ড করাচ্ছি, এরকম চেহারা হবে। কবিগুরুর চেহারাই কিন্তু এরকম হয়েছে। কবিগুরু রিসেন্টলি এখন তাহলে দাড়িটাড়ি কেটে ফেলছে। জায়গা আমরা এদের ছবি ক্লাসে। হ্যাঁ ঠিক আছে, টাটা, ভাগো, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে আবার। ভাইয়া স্লাইড টাটা। কি দিয়ে দেওয়া হবে প্র্যাকটিসের? হ্যাঁ দিয়ে দিচ্ছি, টাটা। ওকে ভাইয়া যদি কোনো প্র্যাকটিস বুকের ব্যবস্থা থাকে তাহলে ভালো হতো, প্র্যাকটিস করতে। প্র্যাকটিস বুকের ব্যবস্থা নাই বাবা, কোশ্চেন ব্যাংকে মিথ্যা আশা দিয়ে লাভ নাই। আমি বলি প্র্যাকটিস বুক, তোমরা সবাই যে বড় বড় কোচিং এ ভর্তি হইছো, সেই কোচিং গুলার প্রচুর প্র্যাকটিস বুক আছে, তাদেরটাই ফলো করো, কোনো সমস্যা না। অথবা বই থেকে দেখো। ওইগুলো পড়া শেষ ভাইয়া, এই কারণেই বলছি। ওই তাইলে আর হবে না, লাগবে না কিছু, ওইগুলো পড়ার পরে তোমাদের এই অবস্থা। রবিন ভাইয়ের ক্লাসের স্লাইড গুলো কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, কালকে ইনশাল্লাহ পাই যাবো। সেখানে তো শুধু ইয়াগুলা দেওয়া আছে। রবিন ভাইয়ের ক্লাস 3টা 2x দিয়ে করছে, আমি ফ্যান হয়ে গেছি ভাই। মাশাআল্লাহ, দেখছো তোমাদের জন্য আমিও করছি অস্থির। আগডুম বাগডুম কাউকে আনবো না আর কি। ওকে আমি বলেই দিছি আগে যে তুই আগডুম বাগডুম দেখাস না, আগডুম বাগডুম যা দেখানো সব আমি দেখাবো, তুই খালি দেখাবি পরীক্ষায় যা লাগবে। এক্স্যাক্টলি। এবং আমিও কিন্তু এটা নিচ্ছি একেবারে জিরো ফ্যাট স্টাইলে, কোনো চর্বি তেল নাই, কোনো আর অনেক গোছানো ক্লাস নিছে একদম, মানে এক্স্যাক্টলি। সেই আমি যখন ওকে বলছি যে আমি টাইপ করানোর ব্যবস্থা করাই দিই, ও বলছে ভাই কিচ্ছু লাগবে না, আমাকে জাস্ট একটু সময় দেন। ও 2 রাত এসে স্টুডিওতে শুধুমাত্র হাতে লিখছে যে এইটার পর এটা দেখাবো, ওটার পর এটা দেখাবো, পরে আমাকে একটু দেখাইছে যে ভাই দেখেন তো এই সিকোয়েন্সে যা, বললাম নাইস, গো ফর ইট। যদি পরীক্ষার আগে শুধু এই রবিন ভাইয়ের স্লাইডটা পড়ে যাওয়া যায় না, হ্যাঁ ভাইয়া এটা কিন্তু খুবই সেই ভাইয়া, ফাটাই দিয়ে আসা যাবে ভাই। কিছু লাগবে না, আমি দেখছি না। কিন্তু পড়ে যাস বাবা, পড়ে যাস, তোদের নিয়ে তো টেনশন আমার এই জায়গায়। ভাইয়া স্লাইডটা দিয়েন। আচ্ছা রবিন রে ভাই আবার আমারে ভুলে যাস না, আমার স্লাইড কিন্তু ইম্পর্টেন্ট। আমি দেখাচ্ছি না ভাই, খুবই গুঁড়ো গুঁড়ো মৌলিক জিনিস, বেসিক জিনিস, আর ও দেখাইছে যে বিক্রিয়া রিলেটেড যে মৌলিক জিনিসগুলো আছে আর কি। ওকে টাটা, আল্লাহ হাফেজ। ভাগো ভাই আরেকটা কথা। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া মানে রবিন ভাইয়ের ক্লাস কয়টা থাকবে দেওয়া? 4টা, 3টা দেওয়া হয়েছে, 4 নাম্বারটা মনে হয় আজকে দেওয়া হয়েছে। হ্যাঁ, রবিনকে দিয়ে আরো একটা নেওয়াবো, ওইটা হচ্ছে তোমার ওই যে ইনঅর্গানিকের আয়ন আইডেন্টিফিকেশন আর বিওডি সিওডি হাবিজুবি কিছু আছে না, ওগুলা নিয়ে আর কি। ঠিক আছে। আর ভাইয়া 13 দিন পরে পরীক্ষা, একটু যদি মোটিভেশন হ্যাঁ, আর কোনো মোটিভেশন নাই, তুই ভাগ এখন, মোটিভেশন বেটা বাড়ি যা, আল্লাহ হাফেজ, টাটা। মোটিভেশন পড়ার টেবিলে হ্যাঁ পড়ার বসে ভাগ, ম্যাথ সলভ করো।